আচ্ছা, তো আমরা ওড টু সাইকি পড়ছিলাম আর কি। এটা মনে হয় শেষ করি না, তাই না? এখন আমাদের কিছু বাকি আছে। আচ্ছা, তার আগে আমি জি স্যার। একটু একটা থার্ড স্ট্যান্ডটা পর্যন্ত হয়েছিল স্যার। আচ্ছা, তো আজকে থেকে আমি তোমাদের একটা পড়া দিতে চাচ্ছি। আজকে কি বার, রবিবার না? হুম, এই সরি, জি স্যার। রবিবার তো। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তোমাদের বাংলাদেশের ইতিহাস থেকে তোমাদের সবার বই কি কেনা হয়েছে? জি স্যার। জি জি স্যার। 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 আচ্ছা, তো দেখো এখানে আমি একটা ফোল্ডার করেছি, এই যে হিস্ট্রি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি। তো আমি এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি সিলেক্ট করে তোমাদের সূচিপত্র থেকে এরকম ভাবে দিয়েছি। আসলে আমি লিখি নাই এবার, এভাবেই দিচ্ছি কারণ এখনো যেহেতু সিস্টেমটার হয়নি। তো আমি এইভাবে, যেমন হচ্ছে প্রথম অধ্যায়ের, হ্যাঁ, তোমাদের লেকচার বইয়ে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবেই এখানে কিছু প্রশ্ন আমি দেখো দাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। এই জি যেমন স্যার। এখানে বলতেছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন 2, 4, 6। এবার ক, খ মানে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে 10, 11, 12, তারপর হচ্ছে 16, 17। তারপরে আবার এখানে মনে করো পার্ট 2, এখানে মনে করো এখানে এই 3টা, 4টা, 5টা, এতগুলো প্রশ্ন, প্রশ্ন গাদা এবার, হ্যাঁ। এবং বেশ কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করতে হচ্ছে, এভাবে দেওয়া আছে। তোমাদের কাজ হবে এগুলো একটু পড়ে নেওয়া, বুঝতে পারছো? হুম, দেখো এই হচ্ছে তা যেহেতু এইভাবেই তোমাদের সূচিপত্র করা আছে, তাই না? তা সূচিপত্র থেকে দাগায় দাগায় আমি দিচ্ছি তোমাদের। আমি এর জন্য সময় দিব কিছুদিন। প্রথমত যেহেতু আমাদের অনেক সময় চলে গেছে, তো এই জন্য আমি এক একটা চ্যাপ্টারের জন্য 7 দিন সময় দিতে চাচ্ছি। কারণ তা না হলে ওদিকে আমাদের যে আরও সাবজেক্ট আছে সেগুলোতে আমাদের যেহেতু কভার করতে হবে, তো সেই জন্য, বুঝতে পারছো? তো সপ্তাহভিত্তিক একটা করে অধ্যায় দেওয়া থাকবে, তোমাদের কাজ হবে আমি যে কোশ্চেনগুলো দাগিয়ে দিব সেগুলো তোমাদের যার যা বই আছে সে বই থেকে ওই কোশ্চেনগুলো খুঁজে নিয়ে পড়ে নেওয়া, মনে থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজ থেকে জি স্যার। পড়াটা আমি দিয়ে দিলাম এইভাবে। তাহলে হচ্ছে রিড দ্য কোশ্চেন আনসার ফ্রম চ্যাপ্টার 1 অফ হিস্ট্রি অফ বাংলাদেশ। হিস্ট্রি অফ বাংলাদেশের প্রথম চ্যাপ্টারটা পড়ে ফেলবা। কত তারিখের মধ্যে সময় দিব? 8ই মার্চের মধ্যে, ঠিক আছে তো? এইভাবে দিয়ে দিলাম, তাহলে তোমরা, আমি যেহেতু এখানে ফোল্ডারে দেওয়া আছে এখানে থেকে গেলে তোমরা পেয়ে যাবা। অলরেডি 3টা চ্যাপ্টারে দিয়ে দিয়েছি, তো মনে করো 3 সপ্তাহের পড়া দিয়ে দিয়েছি। কেউ যদি পারো তো এটা যদি শেষ হয়ে যায় তো আর একটা পড়ে নিবা, ঠিক আছে? কিন্তু ভালো করে পড়তে হবে, মনে থাকবে? খুবই ভালো করে পড়তে হবে। আবল তাবল ভাবে পড়ার দরকার নেই, একটু ভালো করে পড়তে থাকো। আচ্ছা, আর আমাদের আজকের যে পড়াটা ওড টু সাইকি সেটা আমরা মোটামুটি এখন শুরু করব। যদি যতটুকু পড়ানো হয়েছে কারো যদি কোনো প্রবলেম থাকে একটু বলো, আমরা সেগুলো নিয়ে একটু আগে সমাধান দিই, তারপরে আমাদের বাকি টেক্সটের আলোচনায় চলে যাব। কারো কোনো সমস্যা আছে? জি স্যার, আমার ওই যে থার্ড স্ট্যান্ডার সেকেন্ড লাইনটার একটু সমস্যা আছে। থার্ড স্ট্রেঞ্জার সেকেন্ড লাইন কি বলা হয়েছে সেখানে? অফ অল অলিম্পিয়াস ফেডেড হায়ারকি, তাই তো? এটা জি স্যার, ওই যে ফেডেড আর কি, এটা মানে বুঝি নাই আর কি। ফেডেড মানে হচ্ছে যেটা শেষ হয়ে যাওয়া। হায়ারার্কি মানে হচ্ছে পদমর্যাদা বা ক্ষমতার যে সোপান সেটাকে বোঝায়, ঠিক আছে? তো হায়ারার্কি মানে হচ্ছে পদমর্যাদা বা গুরুত্বের বা হচ্ছে ক্ষমতার যে সোপান সেটাকে হায়ারার্কি বলা হয়। তার মানে এখানে বোঝানো হচ্ছে অলিম্পাস। অলিম্পাস মানে বুঝো তো, আমি এটা বলেছিলাম অলিম্পাস কি একটা পর্বতের নাম, ঠিক ঠিক আছে তো? অলিম্পাস পর্বত। তো বিশ্বাস জি করা স্যার। হয়ে থাকে মিথোলজিতে যে এখানে গড গডেসরা বসবাস করে। এই অলিম্পাস পর্বতে কারা বসবাস করে বলো?
দেবদেবীরা, গড গডেসরা, হ্যাঁ, গড গডেসরা লেটেনার। এখানে থাকে, বুঝতে পারছো? এবং কিভাবে থাকে তারা, তাদের ওই নির্দিষ্ট যে ইয়ে আছে, কি যেন বললাম, যে পদমর্যাদা আছে, পদ মর্যাদা। হ্যাঁ, কে প্রধান, কে কিসের দেবী, হ্যাঁ, কেউ হচ্ছে আগুনের দেবী, কেউ হচ্ছে সমুদ্রের দেবী, কেউ ঝগড়ার দেবী, হ্যাঁ, কেউ প্রেমের দেবী, ঠিক আছে তো? হুম, এরকম আর কি বিষয়টা, বিভিন্ন দেবদেবীর একটা পদমর্যাদা আছে, তা সেইভাবে তারা ওখানে বসবাস করে। কিন্তু কিছু আছে যাদের পদমর্যাদা খুব একটা বেশি না, কম, এবং তাদেরকে খুব একটা গুরুত্বও দেওয়া হয় না, এই জন্য ওদেরকে বলা হচ্ছে কি, বলো, ফেডেড, বুঝতে পারছো? কারণ যাদের গ্লোরি বা যাদের জি স্যার। পদমর্যাদা বা ক্ষমতা কি হয়ে গেছে, ফেড হয়ে গেছে, মানে কমে গেছে, তাই তো? এইটা। আর ওদের মধ্যে লেটেস্ট হচ্ছে কে, বলো, সম্প্রতি যোগ দিয়েছে কে তাদের ভিতর? সাইকি, তাই না? হ্যাঁ, সাইকি। সাইকি, তা সেটা সাইকি। বলতে করেছে, তাহলে যারা ফেডেড হায়ারকিতে আছে তাদের মধ্যে লেটেস্ট বোর্ন এবং লাভলিয়েস্ট হচ্ছে কে, বলো? এই সাইকি। সাইকি। হ্যাঁ, যেখানে তো প্রথম লাইনে সাইকি। সেটা বলাই হয়েছে, প্রথম লাইনে এটাই বলা হয়েছে, দেখো এটা প্যারাফ্রেজে বলে দেওয়া হয়েছে যে সাইকি ইজ ডেসক্রাইব অ্যাট দ্য নিউয়েস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল ভিজন অ্যামং অল দ্য গডস অফ অলিম্পাস হুজ গ্লোরি হ্যাজ লং সিন্স ফেডেড, হ্যাঁ, যাদের গ্লোরি, যাদের ক্ষমতা অনেক আগেই কেমন হয়ে গেছে, ফেডেড হয়ে গেছে। এখানে প্যারাফ্রেজে তো লাইনগুলো ওইভাবে দেওয়া আছে, বুঝতে পারছো? স্যার, হ্যাঁ, বলো। এই লাইনটার মধ্যে যে সাইকে ইজ ডেসক্রাইব অ্যাজ দ্য নিউয়েস্ট অ্যান্ড মোস্ট বিউটিফুল বিজন অ্যামং অল দ্য গডস অফ অলিম্পাস, হ্যাঁ, স্যার এখানে গডস, সাইকে তো একটা গডেস, তাহলে স্যার এটা কি ঠিক আছে? এই গডস বলতে গড গডেস সবাইকে বোঝাচ্ছে, ম্যান বলতে কি কি বোঝায়, ম্যান ইজ মর্টাল কি বোঝায়? মানব জাতি। তাহলে ওইরকম গডস বলতে গড জাতিকে বোঝানো হয়েছে, তার ভিতর মহিলা পুরুষ সব আছে, আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তারপরে আর কিছু? হ্যাঁ স্যার, আমার কিছু ইনফরমেশনাল গত প্রবলেম আছে। যেমন টেক্সট বুকে এই জন কিটসের বার্থ অফ ইয়ার যেটা আছে হুম, ওইখানে ডেটটা উল্লেখ নেই, কিন্তু সালটা আছে হুম, 1795 থেকে 1821। বইয়ের হুম, মধ্যে একটা লাইন ডিরেক্ট ভাবে আছে যে উনি 26 বছর বয়সে মারা গেছে। হুম, কিন্তু স্যার আমরা যে পিডিএফটা পড়ছিলাম হুম, ওইখানে 21 অক্টোবর 1795 সালে জন্মগ্রহণ করছে, আর হুম, 23 ফেব্রুয়ারি 1821 সালে মারা গেছে। হুম, তো এখানে স্যার 25 বছর, হ্যাঁ। স্যার বইটা কি অ্যাকসেপ্ট করবো? এখন তোমার সাল তারিখ গুনে যেটা হিসাব করে পাবা সেটাই তুমি ইয়া করবা, গুনবা। স্যার বইটা নেই। হ্যাঁ, সেটা তোমার ইচ্ছা। এসব কত বছর এগুলো নিয়ে খুব একটা টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে আর আর কি? পিডিএফ 6 নং পেজ হুম, সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে একটা লাইন আছে, ওই লাইনের মধ্যে অফ হিজ, অফের পরে অফ হিজ মাইন্ড। স্যার এখানে অফের পরে হিজ, হিজ কথাটা স্যার থার্ড ব্র্যাকেটের ভিতরে কেন দেওয়া হয়েছে? কারণ এটা দিলেও চলে না দিলেও চলে, আচ্ছা স্যার। ঠিক আছে তো? হ্যাঁ স্যার, যেহেতু থ্যাংক এটা ইউ। কবিতাতে নেই, এই জন্য এই লাইনটা এখানে যুক্ত করে বোঝানো হয়েছে এটা তার, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন এখানে যেহেতু দুটো শব্দ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে পয়েট, তাহলে মাইন্ডটা কার, সাইকির না পয়েটের? পয়েটের, হিজ হ্যাঁ, যেহেতু হ্যাঁ, তাহলে এই জন্য পয়েটের। এটাকে, যদি এটা না থাকতো তাহলে তো কার বুঝতা তুমি, বলো, কার মাইন্ড? তাহলে বুঝে যেত না। হ্যাঁ, ওই জন্যই তোমার ওখানে ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছো? কারণ কবিতাতে এই 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 অংশটা নেই, ওটা ওই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। কারণ আমি যখন সেন্টেন্সটা ইউজ করেছি তখন দুইজন অটোমেটিক চলে এসেছে, এই জন্য এটা কার, ন্যারেশন পড়ছো না তোমরা, ন্যারেশন পড়ছো? হ্যাঁ স্যার, ন্যারেশনে অনেক কি সময় কি করা হয়? না বুঝা গেলে দেওয়া লাগতো হ্যাঁ, তো এরকম করে ব্রেকেট। এটা দিয়ে দেওয়া হয়েছে। আর কারো কিছু? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তৃতীয় স্ট্যান্ডাতে একটা সমস্যা আছে। তৃতীয় স্ট্যান্ডাতে একটা শব্দ আছে প্রফেট, ঠিক হুম, আছে? হ্যাঁ, সো প্রফেট মানে তো আমরা জানি বার্তাবাহক। আপনার ক্লাসটা আমি করছিলাম কিন্তু মানে হুম, ভবিষ্যৎবাণী করা এমন। মানে হুম। এই যে প্রফেটের মানেটা কি রকম হবে সেটা জানতে চাইতেছি একটু।
কোন জায়গা থেকে শব্দটা তুমি কোন জায়গায় বলতেছো? শেষে, শেষের লাইনে একবারে। থার্ড স্ট্যান্ডার শেষের লাইন মানে হ্যাঁ, কবিতাতে না প্যারাফ্রেজে? কবিতায় কবিতায়। পেল মাউথ প্রফেট ড্রিমিং, সবসময় কন্টেক্সচুয়াল মিনিং করবা। এই প্রফেট দিয়ে কি আমাদের এখন সে ধর্মের প্রফেটকে বোঝানো হচ্ছে? না স্যার, ওইরকম তো বুঝাইতেছে না। হ্যাঁ, তাহলে তাহলে বুঝতে হবে ওইরকম ওই সেন্সে এখানে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, তাহলে এখানে মানেটা কি হবে, ভবিষ্যৎবাণী যে করে সেই প্রফেট? তোমার কি মনে হয় এটাকে শুধু ভবিষ্যৎবাণী বা এরকম কিছু সেন্স আনছে না অন্য কোনো সেন্সে আনছে? স্যার এরকম তো আমার কাছে মনে হইতেছে। হ্যাঁ, তাহলে সেটাই প্যারাফ্রেজে কি 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 বলা, মনে করো তুমি এটা বুঝতে না, তাহলে প্যারাফ্রেজে কি বলা হয়েছে এখানে বলো তো, এই জায়গায় কি আনা হয়েছে? হুম, এই লাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? মনে করো তুমি বোঝোনি, তাহলে এটা দিয়ে কি কি বোঝানো হচ্ছে? No prophet inspired in his dreams to praise her. হুম, প্রফেট কারা? মূলত একটু ভাবো তো, প্রফেট কারা? আমরা ধর্মের দিক থেকে আসি, প্রফেট কারা, তাদের কাজ কি বলো তো? স্যার আমাদের নবীরা সে দেওয়া। ছেলেরা তারা আমাদের দিনের পথে দেখেছেন। আচ্ছা, কথা বোঝা গেল না নেটের জন্য। হ্যাঁ, আমরা ধর্মভিত্তিকই যদি দেখি তাহলে প্রফেট কারা? প্রফেট হচ্ছে যারা গডের অনুসারী, কোন গডের কি বলো, অনুসারী। অনুসারী। স্যার মানে গডের বার্তা বহন করে সেক্ষেত্রে বোঝানো হয়। শুধু বার্তা টার্তা বোঝো না, আরো তো কিছু আছে। ওই একটা মিনিং তোমরা পেয়েছো, ওটা দিয়েই ওর ভিতরে ঢুকে ঘোরাঘুরি করতেছো। হ্যাঁ, শুধু কি বার্তায় বহন করে বলো, না আরো কিছু আছে? বার্তা বহন করা বলতে তুমি কি বলতে চাচ্ছ শুধু? আচ্ছা, বার্তা বহনকারী মানে শুধু কি বলতে চাচ্ছ? প্রফেট হলো মানে আমাদের মানুষদেরকে মানে গডের প্রতি অনুগত করে, মানে সেটা আমাদের দিনের পথে আনে আর মানে গডের প্রতি অনুগত করে। তাহলে কি যারা হুজুর আছে তারা কি অনুগত করে না? ওদেরকে আমরা প্রফেট বলবো? বলো, যারা না স্যার, মানে তারা তো যেক্ষেত্রে মানে যারা একদম গডের থেকে সরাসরি ভাবে হচ্ছে আল্লাহর সাথে আহ সরাসরি ছিল। সরাসরি তো না, ফেরেশতার মাধ্যমে প্রফেটেরা বার্তা পাইতো, এটা আবার মানুষের মধ্যে দিত। আর হুজুরদেরকে বলা হয় নবী রাসূলের উত্তরসূরি। হ্যাঁ, তা আমার তো সেটা কথা না, কথা হলো তাদের কাজটা কি? শুধুমাত্র বার্তা বহন করাই কাজ বলো? না স্যার, ওই তাহলে বার্তাটা ওরা যেমন বহন করব আল্লাহর বাণী, ওরা আবার নিজেদের মধ্যে ওইটা আবার অ্যাপ্লাই করব, ওরা ইবাদত করবো আল্লাহরে। হ্যাঁ, ওই আরেকটা কথা তো আসছে, ইবাদত করার কথাটাও তো আসতেছে। শুধু কি বার্তায় বহন করবে, নাকি আল্লাহকে তারা তাদের প্রার্থনাও করবে বা পূজা, মানে যেটা বলা হয় যে তার প্রশংসা করা, তাই না? প্রশংসা করার ব্যাপার আছে, শুধু কি বার্তায় বহন করে বলো, নাকি সৃষ্টিকর্তা বা আল্লাহরও প্রশংসা করে, তাই তো, তার গুণগান করে, করে না? হুম, জি স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে তো সেই কথাটাই বলা হয়েছে, শুধু বার্তা বহন করা। এখানে কি বার্তা বহনের কোনো কথা আসতেছে বলো? এইখানে কি কথা না বলছে? স্যার। কত মানে তোমরা একটু বেশি জটিল করে না বোঝো, স্যার। জটিল করে বোঝো। মনে করো আমি হচ্ছি একটা গড, এই অলিম্পাস পর্বতের গড। তো এখানে যে কবি যে গডের কথা বলতেছে, সেই গডের যে কোনো প্রফেট নেই সেটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। মানে গড মানে কি? দেবতা। আমরা এখন আল্লাহ বা ঈশ্বরের গডের কথাটা বাদ দিই, ওটাকে আমরা না নিয়ে আসি, কারণ ওটা নিয়ে আসলে ঝামেলা হয়ে যাবে। ওটা মনে করো আপাতত আমাদের এই পড়ার দিক থেকে একটু বাইরে নিয়ে আসো, কারণ আমরা মিথোলজিক্যাল কথা নিয়ে আলোচনা করছি। কথা বুঝতে পারছো? হুম। তো এখানে কবি যাকে নিয়ে কথা বলতেছে তার কি পজিটিভ কিছু বলতেছে, নাকি তার যে নেগেটিভিটি আছে, তার যে অনেক নাম ধাম নেই, সেটা নিয়ে কথা বলা হচ্ছে বলো? স্যার নেগেটিভটা ঠিক আছে, বোঝানো তার হয়েছে। কিছু নাম ধাম নেই সেটা বলতেছে। হ্যাঁ, সেটা বলতেছে। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা গডের পার্থিব কিছু অনুসারী থাকে। প্রত্যেকটা গডের কি আছে? পার্থিব কিছু অনুসারী আছে। ঠিক আছে, তো যারা কি করে, যারা ওই গডের প্রশংসা করে, যারা ওই গডের প্রশংসা করে এবং গডকে মানুষের মধ্যে প্রচার করে। বোঝা গেল? হুম। তো আমাদের এই যে সাইকি নিয়ে আলোচনা করতেছি, এই সাইকির এসব কিছু নেই। সাইকির কি কি নাই? সাইকির কোনো শ্রাইন নাই, সাইকির কোনো গ্রুপ নাই, সাইকির কোনো ওরাকল নাই, সাইকির কোনো কি নাই? নো হিট অফ পেল মাউথ প্রফেট ড্রিমিং। পেল মাউথ প্রফেট মানে কি? মানে প্রফেট মানে এখানে যে হচ্ছে তার পূজারী,
যে হচ্ছে তাকে পূজা করবে জনগণকে সাথে করে নিয়ে, বুঝতে পেরেছো? সে হচ্ছে এই জায়গায় প্রফেট। তাকে পেল মাউথ কেন বলা হচ্ছে? কারণ প্রফেটরা অধিকাংশ ক্ষেত্রে কেমন হয়? তারা গ্রেভ হয়। কারণ তারা ওই হাসি ঠাট্টার ওই জোকারের মতো হয় না। ওরা কি জোকারের মতো হয় মানুষ, বলো? যারা প্রফেট হয় বা দেব, যারা ইয়া হয়, তারা কি জোকার হয়? না স্যার না তারা স্যার। কি হাসি ঠাট্টা করে বেড়ায়? না স্যার। তারা কেমন হয়? তারা না গম্ভীর স্যার হয়, তাই তো? তারা গভীর হয়, তারা চিন্তাশীল হয়। এই জন্য বলা হচ্ছে নো হিট অফ পেল মাউথ প্রফেট ড্রিমিং। ড্রিমিং মানে কি? আমরা জানি প্রফেটরা প্রধানত যে ভিজন, মানে তারা যে সৃষ্টিকর্তার মানে তথ্য পায়, সেটা কিসের মাধ্যমে পায় বলো? সেগুলো উইকের ভিজনের স্বপ্নের মাধ্যমে মাধ্যমে। পায়। স্বপ্নের মাধ্যমে হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে পায় বা ভিজনের মাধ্যমে পায়, ড্রিমের মাধ্যমে পায়, অথবা বাস্তবে জেগে জেগে কোনো ভিজনের মাধ্যমে পায়। তো এখানে সেই কথাটা ব্যবহার করা হয়েছে যে তাদের কোনো এরকম পেল মাউথ প্রফেট নাই যারা তাদের নিয়ে কি করে, ওই ড্রিম করে, যাদের তাদের নিয়ে, মানে কার কথা বলা হচ্ছে এই জায়গায় বলো? সাইকিক সাইকের কথা। হ্যাঁ, তাহলে সাইকের কি প্রফেট আছে না নাই? নেই। নেই। হ্যাঁ, নেই। এই কথাটা বোঝাতে হয়েছে, এত জটিল করে ভাবার তো কিছু নাই। বলো, এখানে বার্তা বাহক না কি মিনিং তা মিনিং আমার এখন তো জানার দরকার নেই, আছে বলো? মানে তার না যে কোনো স্যার প্রফেট নাই, তার যে কোনো প্রশংসাদারি নাই, তার যে প্রেজ করার কেউ নাই, এটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হুম। স্যার একটা সমস্যা, প্রথম প্রথম পেজে আমার একটা প্রথম সমস্যা আছে। আচ্ছা, বলো। কবিতার বায়োগ্রাফিটাই, হ্যাঁ। বায়োগ্রাফি আছে না? So, এই যে যে আপনি লিখেছেন এই যে এইটা, along with William Wordsworth, Percy Shelley, Keats, second generation, হুম। মানে এই জায়গায় আপনি আপনার সেটা এখানে লেখা আছে, মানে শেলি আর কিটস এরা হচ্ছে সেকেন্ড জেনারেশন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেকেন্ড জেনারেশন। আমি না, এখানে আহ, এখানে বলা হচ্ছে না, এটা হচ্ছে রোমান্টিক পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এরা হচ্ছে রোমান্টিক পোয়েট, ঠিক আছে তো? হ্যাঁ, ওটা হচ্ছে প্রথম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, এরা হচ্ছে প্রথম জেনারেশনের। হয়তো সেন্টেন্স এখানে কেটে গেছে এখানে একটু, হ্যাঁ। এই ও, স্যার এটা বুঝতে সমস্যা ছিল এটা তো। রোমান্টিক পয়েট হিসেবে দেখানো হবে, কিন্তু সেকেন্ড জেনারেশন হচ্ছে তোমার এই যে জন কিটস, শেলি, ঠিক আছে তো, এরা, বাইরন। বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। আর সেখানে একটু কথাটা ইয়ে লাগতো তাহলে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, ওটা পরে ঠিক করে দিব, হ্যাঁ। হুম। আচ্ছা, আর কারো কোথাও সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা নাই? আজ তাহলে আমরা শুরু করতে পারি, তাই তো? চতুর্থ থেকে, আজকে চতুর্থ স্টেজ থেকে শুরু করবো আমরা। সরি, আমি একটু আসছি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার তো আমাদের চতুর্থ স্টেঞ্জাতে কি বলা হচ্ছে? বলছে ও ব্রাইটেস্ট। কাকে বলা হচ্ছে? ব্রাইটেস্ট বলে কাকে সম্বোধন করা হলো? সাইকিকে সাইকিকে, হ্যাঁ। বলছে ও ব্রাইটেস্ট, দো টু লেট ফর এন্টিক ভাউজ। যদিও কি, লেট মানে কি বলো? আরে বারবার, দেরি হয়ে গেছে হ্যাঁ, দেরি হয়ে গেছে। কিসের জন্য? ফর এন্টিক ভাউ। এন্টিক ভাউ মানে কি? এন্টিক মানে কি? প্রাচীন বা পুরনো। ভাও মানে কি বলতো? কারো প্রতি কি অনুগ্রহ করে শপথ গ্রহণ করা যে আমি তোমার অনুসারী। তা আমাদের যে কবি, সেই কবি বলতে চাচ্ছে যে আমি খুব দেরি করে আসলে তোমার জন্য কি করেছি বলো? হুম। শপথ গ্রহণ করেছে মানে তোমাকে, তোমার অনুসারী হয়েছি, এই জন্য আমি সরি আর কি, এরকম আর কি। যদিও খুব দেরি করে ভেবেছে, দো টু লেট ফর এন্টিক ভাউস, টু টু লেট ফর দ্য ফন্ড বিলিভিং লায়ার। বুঝছো তো? লায়ার মানে কি? ওই সঙ্গীত বা গান গাওয়ার যে যন্ত্র, আমরা লায়ার বুঝি, লায়ার।
বলো। জি স্যার, স্যার টাইমের মধ্যে ওই সময় লাইন ছিল। লায়ার মানে কি এক ধরনের বাদ্যযন্ত্র, তাই না? হ্যাঁ, জি স্যার। যেটা দিয়ে কি করা হয়, গান গাওয়া হয়, স্যার অন্যের প্রশংসা করা হয়, তাই না? সেখানে তাহলে লায়ার বলতে এখানে গান সঙ্গীত এগুলোকে বোঝানো হচ্ছে। মানে তোমাকে আমি অনেক দেরিতে চিনতে পেরেছি, তোমার আমি না অনেক। সন্দেশ না। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? হুম, আচ্ছা, তাই বলছে হোয়েন হলি ওয়ার দ্য হন্টেড ফরেস্ট বাউ, হলি দ্য এয়ার, দ্য ওয়াটার অ্যান্ড দ্য ফায়ার। তাহলে হোয়েন হলি ওয়ার দ্য হন্টেড ফরেস্ট বাউ, হন্টেড ফরেস্ট মানে কি, হন্টেড মানে বুঝো তো? জি স্যার, ভুতুড়ে। এখানে দয়া করে ভুতুড়ে বলো না, তাহলে সমস্যা হয়ে যাবে। সরি স্যার। হ্যাঁ, এখানে ভুতুড়ে মিনিংটা করলে হবে না। এখানে হন্ট মানে হচ্ছে যেখানে প্রায়ই কি হয়, কোনো কিছুর অবতারণা ঘটে। বুঝতে পেরেছো? কি ঘটে, অবতারণা ঘটে, তাই তো? বিশেষ করে কোনো স্পিরিট, কোনো গড, কোনো দেবতা, কোনো এঞ্জেল, কোনো মানুষের, ঠিক আছে তো? বেশি পরিমাণে অবতারণা ঘটে, সেটাকে হন্টেড বলা হয়। তার মানে এইখানে বলছে হোয়েন হলি ওয়ার দ্য হন্টেড ফরেস্ট, কারণ আমরা সাইকিকে কবি কোথায় দেখছিল বলো তো? হুম, ফরেস্টে দেখছিল। ফরেস্টে দেখছিল নাকি? তা প্রায়ই কবি মনে করতেছেন যে প্রায়ই হয়তোবা আমাদের এই দেবী এই ফরেস্টে আসে। এই জন্য তার তার আসার মাধ্যম দিয়ে এই ফরেস্ট কি প্রমাণিত হলো বলো? হলি প্রমাণিত হোলি হলো না? ল্যান্ড। হ্যাঁ, হলি হয়ে গেল। কি শুধু ফরেস্ট হয়নি, বরং ফরেস্টের বাও, বাও মানে বুঝো তো? শাখা প্রশাখা, তাই তো? ডাল পালা, শাখা। হ্যাঁ, সবকিছু মানে মোটামুটি পুরো ফরেস্টকে বোঝাতে আমরা মনে করো। তাই হোয়েন হলি ওয়ার দ্য হন্টেড ফরেস্ট বাউ, হলি দ্য এয়ার অ্যান্ড ওয়াটার ফায়ার, সব হলি হয়ে যায় তার উপস্থিতিতে। ঠিক আছে তো? তাহলে যখন আমি বুঝতে শিখলাম, যখন আমি আপনাকে জানলাম বুঝলাম, তখন খুব দেরি হয়ে গেছে। ঠিক আছে তো? তারপরেও কিছু মাইন্ড করেন না মনে করে, এরকম আর কি। ইয়েট ইভেন ইন দিস ডেইজ সো ফার রিটায়ার্ড ফ্রম হ্যাপি পিটিস দাই লুসেন্ট ফ্যান্স ফ্লাটারিং অ্যামং দ্য ফেইন্ট অলিম্পিয়াস। ঠিক আছে তো? তারপরও দেখছি কি, যে এখানে কি বলছে, ইয়েট ইভেন দিস ডেইজ, তারপরও, এখনকার দিনে, মানে এখন আমি, মানে কি বর্তমান সময়কে বোঝানো হচ্ছে। তারপরে মানে এত আমি দেরি করে আপনাকে চিনলেও, তারপরেও কি কি করছি, ইভেন ইন দিস ডেইজ সো ফার রিটায়ার্ড। রিটায়ার্ড মানে কি, মানে দূরে সরে থাকা। অবসর। হ্যাঁ, এখানে অবসর বুঝবো না আমরা, এখানে রিটায়ার মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা। কথা বুঝতে পারছো? হুম। স্যার অসামাজিক কোনো কিছু, মানে মানুষের সাথে মেলামেশা করে না এরকম কিছু। সেটা যে কোনো ধরনের হতে পারে, সেটা যে কোনো কাজ থেকে হতে পারে, যে কোনো অবস্থান থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। রিটায়ার মানে হচ্ছে মোটামুটি কোনো একটা জায়গায় তোমার আসা যাওয়া ছিল, কোনো একটা জায়গায় তুমি যেতা, সেটাতে আর না করা। এটা হচ্ছে রিটায়ার অর্থে ব্যবহার করা হয়, তাই তো? ওখান থেকে একজনকে সরিয়ে দেওয়া বা নিজেকে সরিয়ে নেওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। তাই বলছে যদিও ইন দিস ডেইজ সো ফার রিটায়ার্ড, কোথা থেকে রিটায়ার হচ্ছে আমরা? ফ্রম হ্যাপি পিটিস। বুঝতে পেরেছো? হ্যাপি পিটিস বলতে কি বোঝানো হচ্ছে? স্যার সে তার এই মানে ভক্তি থেকে, সাইকির হ্যাঁ, ভক্তি থেকে ভক্তি সে থেকে। অবসর নিয়েছিল। হ্যাঁ, বলছি ইভেন ইন দিস ডেইজ সো ফার রিটায়ার্ড ফ্রম হ্যাপি পিটিস। হ্যাপি পিটিস মানে হচ্ছে কারো প্রতি আনন্দে সুখে, তাই তো, ভালোবেসে কারো প্রতি প্রশংসা করা, তাই তো, কারো প্রতি একাগ্রতা দেখানো। তাহলে সেই জায়গা থেকে যদিও রিটায়ার্ড ছিল ইন দিস ডেতে, তারপরেও দাই লুসেন্ট ফ্যান্স, দাই লুসেন্ট ফ্যান্স, ফ্যান্স মানে কি, ওই যে পাখা। হ্যাঁ, অনুরাগী। সাইকির কি আছে, পাখা অনু- আছে, তাই তো? সাইকির, তারপর হচ্ছে তোমার ওই যে কি জানো, দেবী কি ছিল, কিউপিড। কিউপিড। হ্যাঁ, ওদের কি আছে, পাখা আছে না? লুসেন্ট মানে বুঝো তো? লুসেন্ট মানে কি বোঝাচ্ছে? যেগুলো খুবই স্বচ্ছ এবং উজ্জ্বল, শাইনিং। তাই বলছি কি দাই লুসেন্ট ফ্যান্স কি করতেছে, ফ্লাটারিং, সেটা এখনো ফ্লাটার করতেছে, উঠছে। কোথায়? অ্যামং দ্য ফেইন্ট অলিম্পিয়ানস। ফেইন্ট মানে হচ্ছে যাদের খ্যাতি প্রায় কি হয়ে গেছে, শেষ ফেট। হয়ে গেছে। তাই বলতেছে যে এখনো, মানে এখনো আপনার এই যে লুসেন্ট ফ্যান্সের যে মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে যে আপনার ফেইন্ট অলিম্পিয়ানসদের মধ্যে কি আছে, এখনো কিছুটা হলেও আপনার অবস্থান আছে।
বুঝতে পেরেছো? মানে আপনাকে দূরে সরিয়ে রাখলেও, আপনাকে আপনার অবস্থান থেকে, দেবতাদের মধ্য থেকে অনেক দূরে সরিয়ে রাখলেও, আপনার তো একটা অবস্থান নিশ্চয়ই এখনো আছে, আছে কি না বলো? কারণ আপনি এখনো দেবী, দেবী না বলো? হুম। জি স্যার। হ্যাঁ দেবী তো, সে দেবী কম হোক আর বেশি হোক, দেবী তো। তাই বলছি কি আই সি অ্যান্ড সিং, সুতরাং আমি এগুলো দেখেছি। সি মানে কি দেখা, এবং আর কি করা, আমি সিং। দেখি গাই। হ্যাঁ তারপরে কি গান করা, প্রশংসা করা। বাই মাই ওন আইজ ইন্সপায়ার্ড, যেটা আমি আমার নিজের চোখে দেখেছি, হ্যাঁ নিজের চোখে দেখে ইন্সপায়ার্ড হয়ে এখন আমি কি করি, আপনার গান করা মানে কি, প্রশংসা করা, পূজা করা, আরাধনা করা, এটা যদি বাংলা কথা বলা হয় নাকি, হ্যাঁ প্রেইজ করা, এটা প্রতিষ্ঠা বোঝাচ্ছে। করা। হ্যাঁ যে আপনাকে যখন আমি দেখলাম নিজের চোখে, ওই যে গাছের নিচে দেখলো না কিউপিডের সাথে থাকতে, তাই বলছে দেখে আপনার মনে হলো যে আসলে আপনি অলিম্পিয়াস, সকল ফেইন্ট অলিম্পিয়ানদের মধ্যে এখনো আপনার পাখা উড়ছে, পাখা উড়ে ওরা মানে কি, মানে আপনার অবস্থান এখনো আছে। সো লেট মি বি দাই কোয়ার, সুতরাং দয়া করে আমাকে আপনার কি হতে দেন, বি মানে হওয়া, লেট মি বি মানে আমাকে হতে দেন, দাই কোয়ার, কোয়ার মানে বুঝো তো, কোয়ার মানে যে গান করে না মানুষজন, দল বেঁধে গায়ক গায়ক হয় কি না। যেন একটা ভাষা হ্যাঁ করে যে ওদের দল। কোয়ার মানে হচ্ছে গায়ক দল, আর যারা গান করে তাদেরকেও কোয়ার বলা হয়। তো এখানে কোয়ার বলতে ওইরকম প্রশংসাকারী, পূজারী বা হচ্ছে ওয়ার্শিপার বোঝানো হচ্ছে, বুঝলেন? তাই আমাকে আপনার ওয়ার্শিপার হতে দেন, মানে আমি হতে চাই আজ থেকে আপনার, আমি পূজারী হতে চাই, ওয়ার্শিপার হতে চাই, বুঝতে পারছো? হুম। তাই বলছে সো লেট মি বি দাই কোয়ার অ্যান্ড মেক আ মন, এবং আমাকে একটু মন করতে দেন। মন মানে বুঝো তো, আপন দা মিড নাইট আওয়ার্স, মিড নাইট আওয়ার্স মানে গভীর রাতে, গভীর রাতে আপনার নামের প্রশংসায় আমাকে একটু মন করতে দেন। মন করা মানে কি বলো? মন মানে এমনি কিন্তু কাতরানো, ঠিক আছে তো, কিন্তু এখানে কি কাতরানো, দুঃখ করা শুধু মানে বোঝাবে, নাকি গভীর রাতে জেগে ওই গডকে স্মরণ করে গডের প্রশংসা করা, গডের নামে আর্তনাদ করা। আর এই আর্তনাদ মানে কি, মানে কেঁদে কেটে তার প্রশংসা করা, তার মানে কি সুনাম করা, তার কাছে প্রার্থনা করা, এগুলোকে বোঝাচ্ছে যে আমাকে জি স্যার। এইভাবে গভীর রাতেও, মানে একদম গভীর রাত হয়ে যাবে তাও যেন আমি আপনার কি করি, প্রশংসা করি, পূজা করি নাকি, প্রার্থনা করি। হুম, প্রার্থনা করি। কারণ কি, দাই ভয়েস, দাই লিউট, দাই পাইপ, দাই ইনসেন্স সুইট। দাই মানে কি, কার, দাই মানে কি বলতো, ইয়োর না, হ্যাঁ দাই মানে হচ্ছে ইয়োর, ইয়োর ভয়েস, তাহলে দাই ভয়েস, দাই লিউট, লিউট মানে বুঝো তো, হুম। না স্যার। দেখি কি বলে, সি হুম। যন্ত্র। এটা এক ধরনের বাদ্যযন্ত্র, দেখি কি ধরনের, এই যে এরকম, বুঝতে পেরেছো? এই, এটা এক ধরনের বাদ্যযন্ত্র। স্যার ওই লায়ার টাইপেরই কোন একটা বাদ্যযন্ত্র। লায়ার আরেক ধরনের বাদ্যযন্ত্র, লায়ার হচ্ছে বীণা বলায় ওটাকে বাংলা কথায়। লায়ার থেকে আসছে লিরিক, এটা তো আমরা লিরিক পড়ার সময় আলোচনা করেছিলাম। ওইটা ধনুকের মতো। আমি আবার ইয়ে করলাম কেন, লায়ার, এই যেগুলো হচ্ছে লায়ার, ঠিক আছে তো, এই যেরকম স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে লায়ার। তাহলে এখানে হচ্ছে কি লিউট, লিউট কি আরেক ধরনের বাদ্যযন্ত্র, এই যে এটা, এটা অনেক, এই যে এটা হচ্ছে লিউট, আর এটা হচ্ছে লায়ার, ঠিক আছে? হ্যাঁ। তাই বলতেছে দাই ভয়েস, দাই লিউট, দাই পাইপ, পাইপ মানে কি, পাইপ মানে কি, বাঁশি। হ্যাঁ বাঁশি। দাই ইনসেন্স সুইটস, ইনসেন্স সুইট মানে কি, সুইট ইনসেন্স মানে এটা এরকম হয়, সুইট ইনসেন্স মানে কি, সুগন্ধ, বুঝতে পারছো? সুগন্ধ, ইনসেন্স সুইট মানে কি, সুগন্ধ মানে ফুল হতে পারে, তার শরীর থেকে আসতেছে সুগন্ধ, সেটা হতে পারে, এই সব কিছুকে বোঝানো হয়েছে, হ্যাঁ। তাই বলছে দাই ভয়েস, দাই লিউট, দাই পাইপ, দাই ইনসেন্স সুইট ফ্রম সুইং সেন্সার টিমিং। টিমিং মানে কি, প্রচুর পরিমাণে হওয়া, ঠিক আছে তো। সুইট সেন্সার, সেন্সার বলতে আবার কি জানো হচ্ছে মিনিংটা, দেখো, ধূপ জ্বালানোর পাত্র স্যার। সেন্সার, এই যে এরকম দেখতে পাচ্ছ,
জি স্যার, ধূপ জ্বালানোর পাত্র হ্যাঁ, এই ওইটা যে এরকম থার্ড স্টেপ। যার ভিতরে ধূপ থাকে, এই যে এর ভিতরে ধূপ থাকে, আগুন জ্বালানো থাকে, আর এগুলো দিয়ে বার হয়। এই যে সেন্সর থেকে কি কি বার হচ্ছে, তাই বলছে যে দ্য ইনসেন্স সুইট, সুগন্ধ বার হচ্ছে কোথা থেকে, ফ্রম সুইং সেন্সর। সুইং কেন, মানে যেটা দোলানো হয়, ওই যে হাতে হারিকেনের মতো নিয়ে দোলাচ্ছে না, এই যে ইনি দোলাচ্ছে আর কি বার হচ্ছে, ঝুলানো থাকে। হ্যাঁ ঝুলতেছে আর দুলতেছে, আর ওর ভিতর থেকে বাতাস ঢুকে কি হচ্ছে, ওই ধোঁয়া বার হচ্ছে। আর এই ধোঁয়ার যে মাধ্যমে পুরো সুন্দর গন্ধটা চারিপাশে কি হচ্ছে, চারিপাশে ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে এই যে দেখো, পড়ছে। এই যে দোলাচ্ছে সুইং, এই যে সুইং করা, হ্যাঁ এভাবে হাত দিয়ে দোলানো, ঘন্টার মতো করে দোলাচ্ছে, আর এখান দিয়ে সুইট সিন মানে ফ্র্যাগ্রেন্স বার হচ্ছে। তাই বলতেছে কি তাই বলছে দাই ইনসেন্স সুইট ফ্রম সুইংড সেন্সর টিমিং। এছাড়াও কি দাই শাইন, দাই গ্রুভ, দাই ওরাকল, দাই হিট অফ পেল মাউথ, এই যে প্রফেট ড্রিমিং। ঠিক আছে না, এই কথাটা কি আমরা কোথায় পেয়েছিলাম, এই জায়গায় পেয়েছিলাম থার্ড নাকি? ইজ আগে কি থার্ড বলছে, স্ট্যান্ডার্ড। দেখো আগে বলছে ছিল না, দেখো আগে নো ভয়েস, নো লিউট, নো পাইপ, নো ইনসেন্স সুইট ফ্রম চেইন সুইং সেন্সর টিমিং, একই না কথাটা। আবার নো শ্রাইন, নো গ্রুপ, নো অরাকল, নো হিট অফ পেল মাউথ প্রফেট ড্রিমিং, এগুলো আগে ছিল না, মানে কি এগুলো ছিল না। কিন্তু যখন থেকে কবি নিজেই তার কি হয়ে গেল বলো, নিজেই তার প্রফিট হয়ে গেল, কবি যখন নিজেই এখন ভক্ত ভাও হয়ে করলো, গেল। হ্যাঁ নিজেকে সঁপে দিল ওই গডের উদ্দেশ্যে, তখন নিশ্চয়ই এখন কি কি থাকবে তার সাথে, এগুলো সবই থাকবে এখন, তাই না? তার শাইন থাকবে, তার গ্রুপ থাকবে, তার অরাকল থাকবে, দাই হিট অফ পেল মাউথ প্রফেট ড্রিমিং, তারপরে প্রফেট থাকবে তার প্রশংসা করার জন্য, সবই এখন থেকে তার জন্য কি হবে, থাকবে। আর এগুলো কে দিবে, এই শাইন গ্রুপ ভয়েস এগুলো কে দিবে, কবি দিবে, তাই না? কবি দিবে। কবি প্রোভাইড করবে, কারণ কবি অলরেডি তার একজন প্রফেট হয়ে গেছে, কবি অলরেডি একজন তার প্রশংসাকারী হয়ে গেছে, বা তার গুণকীর্তনকারী, বা তার পূজারী হয়ে গেছে। অতএব এখন থেকে যা কিছু তার ছিল না, সব কিছু এখন কবি প্রোভাইড করবে। কি কথা বুঝতে পারছো? এখানে দেখো কবি আমরা পড়বো ওড, এটা একটা ওড না, বলো তো ওড টু সাইকি, এটা তো একটা ওড নাকি? জি স্যার। হ্যাঁ। ওডের একটা বিশেষ ফিচার আছে, আমি একটু আগে তোমাদের এবিসি থেকে একটু পড়িয়ে নিই, সেটা জি আরো স্যার, পড়িয়েছিলেন এর সময় যখন আমরা জানরা পড়ছিলাম। হ্যাঁ ওখানে একটু পড়েছিলাম, তারপর আরো একটু স্মরণ করাই আমরা বিষয়টা। পোয়েট্রি লিটারি টার্ম, দেখো এখানে একটু খেয়াল করো, বলছে an ode is a formal lyric poem that is written in celebration or dedication। তাহলে আমরা এখানে কি সেলিব্রেট করছি না, কারো প্রশংসা করছি না এই কবিতায়? জি স্যার। সাইকির জি স্যার। সাইকির প্রতি আমরা ডেডিকেশন দেখাচ্ছি, সাইকির প্রতি সাইকির আমরা গুণকীর্তন করতেছি। দে আর জেনারেলি ডিরেক্ট উইথ স্পেসিফিক ইন্টেন্ট। তাহলে এই লিরিকগুলো প্রধানত করা হয়ে থাকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। ইট ইউজুয়ালি বিগিনস উইথ অ্যান অ্যাড্রেস টু সামওয়ান অর সামথিং। এখানে কি অ্যাড্রেস করা হয়েছে না কাউকে, বলো? জি স্যার, ইয়েস এভাবে। তারপর হচ্ছে ইনস্টিল অ্যাঙ্গুইশ ইন দ্য মিডল পার্ট। মিডল পার্টে একটু দুঃখ প্রকাশ করানো হয়। মিডল পার্টে কি করা হয়, একটু দুঃখ দুঃখ প্রকাশ। এখানে আমরা কি একটা দুঃখ প্রকাশ করছি না ইয়ার জন্য, সাইকের জন্য, যে তার কোনো ইয়া নাই, ক্ষমতা নাই, তার কোনো অলিম্পাস পর্বতে বিশেষ জায়গা নাই, তার কোনো মন্দির নাই, তার কোনো ইয়া নাই, প্রফেট নাই, তার কোনো ইনসেন্স বেয়ারিং ইয়া নাই, কিছুই নাই। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, মিডল পার্টে একটা দুঃখ কষ্ট বোঝানো হচ্ছে। কিন্তু তারপরে কি হবে, এন্ডস উইথ কনসোলেশন, তারপরে কি করা হবে, একটা সান্ত্বনা দিয়ে শেষ হবে। তাহলে এখন এই যে চতুর্থ নম্বর যে আমরা ইয়াটা পেলাম স্টেঞ্জ, এখান থেকে কি সান্ত্বনা দেওয়া শুরু হয়েছে না, যে কেউ থাকুক আর না জি থাকুক, স্যার। আমি তো আছি আপনার, নাকি? আমি তো আপনাকে চিনতে পেরেছি, আমি তো আপনাকে বুঝতে পেরেছি, অতএব আজ থেকে আপনার সবকিছু থাকবে, সবকিছুর দায়িত্ব আমার। বুঝতে পারছো? তাই দেখো এখানে কি বলছে প্যারাফ্রেজে, বলছে ও ব্রাইটেস্ট গডেস, even though you have come too late to receive the ancient vows of worship, and too late for the faithful songs of poets, when forest, air, water, fire were considered sacred. তারপর I still see you, তারপর আমি আপনাকে দেখতে পাচ্ছি, বাকিরা দেখতে পাক আর না পাক। though we now live in times far removed from those happy acts of their devotion, যদিও আমরা এখন সেই ডেভোশন থেকে অনেক দূরে আছি, তারপরেও
আমি বুঝতে পেরেছি। আই পারসিভ ইউর শাইনিং উইংস ফ্লাটারিং অ্যামং দ্য ফেইন্ট রেমিনান্টস অফ অলিম্পিয়ান গডস। ওই অলিম্পিয়ান গড যারা আছে ফেডেড, তাদের মধ্যে এখনো আপনার শাইনিং উইং গুলো ফ্লাটার করছে, মানে আপনি এখনো সেই দেবতার মধ্যে দেবতা হিসাবে আছেন। সুতরাং ইন্সপায়ার্ড বাই মাই ওন আইজ, অথবা আমি নিজে যেহেতু আপনাকে দেখেছি, যে আই সি, তাই না, সি মানে কি দেখা, আমি নিজের চোখে আপনাকে দেখেছি, আর তার জন্যই আই সিং অফ ইউ, আমি আপনার প্রশংসাকে গান করছি। সিন্স নো ওয়ান এলস ওরশিপ ইউ, যেহেতু আপনাকে ওরশিপ করে না, তার জন্য লেট মি বিকাম ইউর কয়র, অথবা আমাকে আপনার প্রশংসাকারী হতে দেন। আই উইল অফার দ্য মিউজিক ইনসেন্স দ্যাট শুড অনার ইউ, তাই তো আমি আপনার মিউজিক দিব, আমি আপনার ইনসেন্স দিব, যেগুলো কি করবে, অনার করবে আপনাকে। ইওর ভয়েস, ইওর লিউট, ইওর পাইপ, ইওর ফ্র্যাগ্রেন্ট ইনসেন্স ফ্রম সুইঙ্গিং সেন্সার, সব কিছু আপনার পাবেন আপনি এই সব কিছু দিয়ে। আই উইল প্রোভাইড ইওর শ্রাইন, ইওর স্যাক্রেড গ্রুপ, ইওর ওরাকল, ইভেন দ্য প্রফেটিক ইন্সপিরেশন দ্যাট ইজ নাও অ্যাবসেন্ট, ডেডিকেটিং মাই সেলফ এন্টায়ারলি টু ইওর ওয়ার্শিপ। মানে একটু মিউট রাখো, কারণ আনমিউট করাচ্ছে, কানে বাজতেছে। হ্যাঁ, তো আমি কি কি করব, আমি নিজেকে ডেডিকেটেড করে দিয়ে ওই যে যে জায়গাটা আপনার ঘাটতি রয়েছে সেটাকে আমি পূরণ করে দিব আমি আমার প্রফিটিক ইন্সপিরেশন দ্বারা। ঠিক আছে, সেটা বলা হচ্ছে না, এই যে দেখো যে সব কিছু দাই শাইন, দাই গ্রুপ, দাই ওরাকল, দাই হিট, যদিও এখানে কমপ্লিট কথাটা বলেনি এই জায়গায়, কিন্তু সেটাই বলছে যেটা ছিল না, তাই তো আগে ছিল নো শ্রাইন, নো গ্রুপ, নো ওরাকল, নো হিট অফ, আর এখন সেটা বলছে দায়। দায় মানে কি, আপনার, আপনার মানে সাইকি। হ্যাঁ, তাহলে সাইকিকে আগে এখন আমি দিচ্ছি, মানে পূরণ করে দিচ্ছি। ঠিক আছে, তো তার ক্ষতি আমি যেন পূরণ করে দিচ্ছি, তাকে এখন আমি সব কিছু প্রদান করছি। হ্যাঁ, বা থাকবে সব কিছু, কেউ আসুক আর না আসুক, আমি আপনার প্রফিট হব, আমি আপনার পেল মাউথ প্রফিট হিসাবে আপনার প্রশংসা করব, আমি আপনার ওরাকল বলবো, আমি আপনার জন্য শ্রাইন তৈরি করব। ঠিক আছে, তো আমি আপনার জন্য সুন্দর বাগান বা গ্রুপ তৈরি করব। বুঝতে পারছো? তো এইভাবে কবিতালে কি এখানে এখানে কি সান্ত্বনা দিচ্ছে না, বলো? জি স্যার। হ্যাঁ, এখানে ওই যে কনসোলেশন দিচ্ছে। তারপরে কি বলতেছে, ইয়েস, জোর দিয়ে বলতেছে। কয়টা স্টেঞ্জা আছে, এটাই শেষ নাকি? স্যার 6টা স্ট্যান্ডার্ড। এটাই শেষ। তাই বলছে ইয়েস আই উইল বি দাই প্রফিট, মানে এবার তিনি খুব জোর দিয়েই বললেন। আগে তো বলেছেন যে আমি আপনার প্রফিট হব, কিন্তু এবার বলছে আই উইল বি দাই প্রফিট, আমি আপনার প্রফিট হব। অ্যান্ড বিল্ড আ ফেইন ইন সাম আনট্রোডেন রিজিয়ন অফ মাই মাইন্ড। ফেইন মানে কি বলো? উপাসনা করার মতন জায়গা। উপাসনালয় বা টেম্পল বা মন্দির এরকম কিছু আমি তৈরি করব। ইন সাম আনট্রোডেন রিজন অফ মাই মাইন্ড, তাই এটা তৈরি করবো কোথায়? কোনো মাঠে ঘাটে নাকি নিজের মনের ভিতর? কোনটা? নিজের মনে, হ্যাঁ, নিজের মনের মনের ভিতরে। ইন সাম আনট্রোডেন রিজন মানে আমার মনের যে জায়গায় এখনো কোনো কিছুর পদার্পণ ঘটেনি। আনট্রোডেন মানে কি? পদার্পণ না ঘটা, পা না দেওয়া, না জানা, অজানা, এরকম। তাই আমার মনের ভিতরে যে অজানা একটা রিজিয়ন আছে, এলাকা আছে, ঠিক আছে, তো সেই এলাকায় আমি আপনার জন্য একটা ফেন তৈরি করব, মন্দির তৈরি করব। কি হবে সেখানে? যেখানে কি হবে, হোয়ার ব্রাঞ্চ থটস, যেখানে কি হবে, নতুন নতুন চিন্তা ভাবনাগুলো, মানে মনেই তো চিন্তা ভাবনা তৈরি হয় নাকি? চিন্তা ভাবনা কোথায় তৈরি হয় বলো? মনে মনে। হ্যাঁ, তাহলে যেখানে কি কি করবো, হোয়ার ব্রাঞ্চ থট নিউ গ্রোন উইথ প্লেজেন্ট পেইন, যেখানে নতুন নতুন চিন্তা ভাবনা ব্রাঞ্চ হবে, মানে কি সৃষ্টি হবে। নিউ গ্রোন উইথ প্লেজেন্ট পেইন, প্লেজেন্ট পেইন কেন? পেইন আবার কোনদিন প্লেজেন্ট হয় বলো? কিন্তু এখানে কবি সবাই বলতেছেন প্লেজেন্ট, আনন্দে নাকি অশ্রু অশ্রু ঝরে এরকম আর কি। হ্যাঁ, প্লেজেন্ট পেইন। ঠিক আছে, তো সুখের কষ্ট যেটা আমরা বলি, হ্যাঁ, সুখের কষ্ট, সেই কষ্টটা ভোগ করবে। কে ভোগ করবে বলো? খুবই। কবি ভোগ করবে নাকি? কবি। কবি ভোগ করে তার জন্য পূজা দান করবে, তার জন্য সেবা দান করবে, এটা বোঝানো হয়েছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, যে হোয়ার ব্রাঞ্চ থটস নিউ গ্রন উইথ প্লেজেন্ট পেইন ইনস্টিড অফ পাইনস শ্যাল মারমার ইন দ্য উইন্ড, তাই তো? এবং যার জন্য কি হবে না, বলতেছে উইন্ডে মারমার ধ্বনি হবে না, কারণ যে পাইনের গাছের কথা বলা হচ্ছে এবং যে মন্দিরের কথা বলা হচ্ছে, সেই মন্দিরটা কি আসলেই বাস্তবিকভাবে তৈরি হবে বলো, নাকি মনের না, কল্পনায় স্যার। তৈরি না, হবে বলো? মনে, মনের কল্পনায় কাল্পনিক তৈরি হবে, ভাবে। তাই না? তাই বলছে সে যে ইন সাম আনটোডেন রিজন অফ মাই মাইন্ড হোয়ার ব্রাঞ্চ থটস নিউ গ্রন উইথ প্লেজেন্ট পেইন ইনস্টিড অফ পাইনস শ্যাল মারমার ইন দ্য উইন্ড।
ঠিক আছে তো? হয়তো বা ওখানে কোনো বড় বড় পাইন গাছ নাই, বিশাল বিশাল বড় বড় গাছ নাই যেখানে বাতাস বইলে পারে এক ধরনের মারমারিং সাউন্ড হবে। তাই পাইন গাছের পরিবর্তে সেখানে কি হবে, আমার মনের ভিতরে এক ধরনের প্লিজেন্ট পেইন গ্রো করবে, যে প্লিজেন্ট পেইন ওই পাইন গাছের মতো মারমারিং উইন্ড দিয়ে সেখানে এক ধরনের প্রতিধ্বনি সৃষ্টি করবে। মানে মূল কথা হলো আমার চিন্তা ভাবনাগুলোকে আপনার জন্য কি করব বলো, গ্রো করাবো, প্রচার করাবো, লোকে যেন শুনতে পারে, বুঝতে পারে। তাই বলছে ফার ফার অ্যারাউন্ড, অতএব দূরে দূরে, দূরে ওই দূরে, হ্যাঁ চারিপাশে কি কি করবো, শ্যাল দোজ ডার্ক ক্লাস্টার ট্রিজ। যখন আমরা দিগন্তের দিকে তাকাই, মনে করো কোনো মাঠের যখন দিগন্তের দিকে তাকাচ্ছ, তখন দূরে কি দেখতে পাও বলো, দূরে অনেক গাছ। হ্যাঁ গাছপালা কি স্পষ্ট দেখা যায় না, মানে আবছা না আবছা স্যার। দেখা যায়? আবছা ঝাপসা। তাই বলছে ডার্ক ঝাপসা ক্লাস্টার, দেখা মনে যায়। করেন অনেকগুলো গাছ একসাথে যেন জড়িয়ে আছে। ক্লাস্টার করা মানে কি, গুচ্ছ হয়ে থাকা। কাছে গেলে মনে হবে ফাঁকা, যেমন ঘাস সবসময় মনে হয় যেন ওই দূরের ঘাসটুকুই বেশি সবুজ, নাকি এরকম মনে হয় না বলো তো? জি স্যার। এবার যখন স্যার কাছে চলে যাও তখন গিয়ে বোঝা যায় না আগেরটাই ভালো ছিল। ঠিক আছে তো? স্যার কাশফুল তো আরো বেশি এরকম বলি। হ্যাঁ বলো। হুম, বুঝি স্যার নাই। কাশফুল স্যার, হ্যাঁ কাশফুল স্যার। আচ্ছা, হ্যাঁ যেটাই হোক, দূর থেকে মনে হয় যেন ওটা খুবই গভীর, বড়, বা কাছে গেলে মনে হয় পাতলা। হ্যাঁ কিন্তু কাছে গেলে আর পাওয়া যায় না। তো এরকম একটা বিষয়টা তাই বলছে, হ্যাঁ যে ফার ফার অ্যারাউন্ড শ্যাল দো স্টার ক্লাস্টার ট্রিজ ফ্লেজ দ্য ওয়াইল্ড রিজ মাউন্টেন স্টেপ বাই স্টেপ। তাহলে ফ্লেজ দ্য ওয়াইল্ড রিজ মাউন্টেন, প্রথমে একটু আসি, স্টেপ বাই স্টেপ মানে বুঝো তো, ধাপে ধাপে। পর্যায়ক্রমে। ধাপে, হ্যাঁ এটা কিন্তু স্টেপ, ধারাবাহিকভাবে। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ না, এটা হচ্ছে স্টিপ বাই স্টিপ। স্টিপ মানে হচ্ছে খাড়া, উঁচু। তাহলে পাহাড় যখন আমরা দেখি, পর্বত আমরা যখন দেখি, তখন কি একটা খাড়া মাথা থাকে না আরো অনেক থাকে বলো? হুম, অনেকগুলা। অনেকগুলো থাকে। তার তার ভিতরে কি হয়, আমরা ছোটগুলোতে উঠতে 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 আস্তে আস্তে এক এক করে পারি হতে হতে আমরা বড়তে পৌঁছাই। যেমন বিশেষ করে আমরা যদি বান্দরবন খাগড়াছড়িতে যাই, দেখা যাবে যে ওই বিশাল বিশাল পাহাড়ের উপরে গাড়ি উঠতেছে, বুঝতে পারছো? গাড়িগুলো উঠতেছে, কারণ কি ওই পাহাড়ের উপরে কি করা আছে, রাস্তা করা আছে। এবং রাস্তাগুলো কি সোজা নাকি ঘুরে ঘুরে বলো তো, জানো? কেমন রাস্তাগুলো? ঘুরে ঘুরে। ঘুরে ঘুরে। আপনার কথা না? এত খাড়া তো উঠতে পারবে না। দেখো বলছে দা রোড অন দ্য হিল ইন চিটাগাং হিল ট্র্যাক। আচ্ছা দেখি এখানে কি আসে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে পাহাড়ের উপরে এভাবে করে রাস্তা করা আছে। হ্যাঁ এগুলো কিন্তু পাহাড়, চারিপাশে কিন্তু ঢালু নিচু। হ্যাঁ তার উপরে এই পাহাড়ের উপরে এই যে দেখো এগুলো রাস্তা, এগুলো হচ্ছে রাস্তা। তাহলে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ, মানে কি একটা স্টিপ থেকে আরেকটা স্টিপে উঠে যাচ্ছে। দেখো এখান থেকে ঘুরে 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 এভাবে উঠবে, আবার ঘুরে 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 চক্রাকারে উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ দূর থেকে দেখলে ভয় লাগবে, সাপের মতো লাগবে, হ্যাঁ ঢেউ খেলানো, বুঝতে পেরেছো? এই যে যেমন এখানে আমরা দেখছি উঁচু, উঁচুটা দেখা যাচ্ছে না, দেখতে পেলে খুব ভালো তো, এরকম দেখা। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছ যে রাস্তাগুলো কিভাবে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এখানে সেই জন্য বলা হচ্ছে কি যে ফার ফার অ্যারাউন্ড শ্যাল দোজ ডার্ক ক্লাস্টার ট্রিজ, হ্যাঁ বলতেছে ওই গাছ যে দূরের, যে অন্ধকারময় ডার্ক কালো গুচ্ছ যে গাছগুলো আছে, সে গাছের চারিপাশে আমরা কি দেখতে পাচ্ছি, যে গাছগুলো কি হচ্ছে, গাছ মানে পাহাড়ের চারিপাশে ফ্লেজড হয়ে আছে। ফ্লেজ দ্য ওয়াইল্ড রিজ মাউন্টেন। ওয়াইল্ড রিজ কেন, রিজ মানে বুঝো তো ধার বা পাড়। রিজ মানে কি ধার বা পাড়। এই যেমন করে রাস্তা, এইটা মনে করে রাস্তা, তাই না? আর এইখানে হচ্ছে কি রাস্তার, সরি এটা তো বা ইয়া উপর থেকে মানে দেখানো হচ্ছে। এইটার মনে করো দেখি, এই যেমন করে রাস্তা, আর এই রাস্তার পাশে কি ঢালু না বলো? হুম, জি স্যার। এই যে ঢালু। আচ্ছা আমরা চিটাগাং না দিয়ে একটু দেখি বান্দরবন দিই। হ্যাঁ এই যে দেখো এই রাস্তাগুলো দেখো, এগুলো কি এই যে দেখো পুরো ঢালু না বলো তো? রাস্তা কিন্তু তার পাশে কি প্রচুর ঢালু। হ্যাঁ তাহলে এই ঢালুগুলো হচ্ছে রিজ। রিজ বুঝো? রিজ মানে হচ্ছে ধার বা পাড়।
আমি একটু মিনিংগুলো দেখা দিচ্ছি, খেয়াল রাখো। তাহলে দ্য ওয়াইল্ড রিজ মাউন্টেন, ওয়াইল্ড রিজ কেন বলা হচ্ছে? কারণ এগুলো কি মানে সুন্দর করে তৈরি করা, নাকি এমনি বনে এভাবে তৈরি হয়েছে? কেমন? তৈরি করা। হ্যাঁ, এগুলো তৈরি করা। আচ্ছা, তৈরি করতে গিয়ে কি কি করা হয়েছে? এই ধার পাড়গুলোকে সুন্দর করে কেটে সেটে তৈরি করা হয়েছে। এবং এগুলোতে মানুষ বসবাস করে? বলো তো, এখানে কি দেখো তো মানুষ বসবাস আছে খুব খুব একটা বেশি? হুম, না স্যার। নাই। তাহলে মানুষ বসবাস নেই, তার মানে এটা একটা বন্য এরিয়া, তাই 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 বলে বলা হচ্ছে ওয়াইল্ড। তার মানে এখানে যেটা বোঝানো হলো যে কবি বলতে চাচ্ছেন যে ওই যে ইনস্টিড অফ পাইন শ্যাল মারমার ইন দ্য উইন্ড, পাইন গাছ নেই তারপরেও তোমার গুণকীর্তন হবে, বাতাসে যেটা প্রতিধ্বনিত হবে। আর ওই দূরের যে ডার্ক ক্লাস্টার ট্রি আমরা দেখতেছি, যেগুলো মাউন্টেনের চারপাশে স্টিপ বাই স্টিপ ফ্লেজ করা আছে। ফ্লেজ করা মানে কি আবার, মানে অনেকগুলো ওয়ার্ড তোমাদের মনে তো জানা, তোমরা জানো কিনা এটাই। ফ্লেজ মানে বুঝো? হুম, সাজিয়ে রাখা। হ্যাঁ দেখো, ফ্লেজ মানে হচ্ছে মানে অনেকটা এটা অবশ্য অন্য সেন্সে যেখানে বোঝানো হচ্ছে ফ্লেজ মানে হচ্ছে পাখা টাখা দিয়ে সুন্দর করে সাজানো, কিন্তু এখানে আসলে সেটা না। এখানে ফ্লেজ মানে আমরা বুঝবো হচ্ছে কোনো একটা বিষয়কে, দেখো এই যে বলছে টু মানে পাখা দিয়ে আসতেছে, কিন্তু এখানে পাখার সেন্স হবে না। মূল কথা হলো এখানে সুন্দর করে বিষয়টাকে ইয়া করা, মানে কি বলবো, কার্যকর করা অর্থে। হ্যাঁ, কার্যকর করা অর্থে মানে কোনো কিছু কার্যকর করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয়, ঠিক আছে, তো সেগুলোকে যুক্ত করাটাকে বোঝাচ্ছে এখানে। যদি এখানে পাখির সেন্স দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু এখানে অন্য একটা মিনিংও আছে, ঠিক আছে তো? যেমন ওই যেখানে পাখার কথা বলছে না বারবার, মানে গাছে মানে পাখি কখন উঠতে পারে বলো তো? যখন তার পাখা পাখা, গজায়। ডানা মেললে। যখন তার পাখাটা কেমন হয়, পালক দিয়ে সচল থাকে। কি হয়, সাজানো হয় নাকি, পালক দিয়ে সজ্জিত থাকে। এখানেও ওই মাউন্টেন পর্বতের যে পাড়, সেগুলোকে স্টিপ বাই স্টিপ কি করা হয়েছে, ওই ডার্ক ক্লাস্টার ট্রি দিয়ে ফ্রেজ করা হয়েছে। তাই বলছে ফ্রেজ করে কি কি করা হবে, আপনার জন্য একটা প্রার্থনা গৃহ, প্রশংসার কেন্দ্র তৈরি করা হবে, এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড দেয়ার বাই দেখো জেফির স্ট্রিমস অ্যান্ড বার্ডস অ্যান্ড বিজ, যেখানে কি 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 থাকবে, যেখানে জেফির আবার কি জিনিস দেখি, জেফির মানে বুঝো? মৃদু হাওয়া। হ্যাঁ, বসন্তের বাতাস যেমন বয় না, দেখো আর সফট আর জেন্টাল ব্রিজ, সফট অ্যান্ড জেন্টাল ব্রিজ। তাহলে যখন আমি ওই পর্বতে আপনার জন্য একটা মন্দির তৈরি করবো, যে ফেন বানাবো, তাই তো? কোথায় বানাবো এটা? আমার মনে। তাহলে এই যে এখানে মাউন্টেনের কথা বলছি, এখানে যে পাইন ট্রির কথা বলছি, এগুলো কি আসলে বাস্তবিক মাউন্টেন বা বাস্তবিক পাইন ট্রি, নাকি এটা কল্পনায় একটা সজ্জিত করা বোঝাচ্ছে? বলো কবি। কল্পনায় সজ্জিত করা। হ্যাঁ, সজ্জিত করা। তাই বলছে অ্যান্ড দেয়ার বাই জেফিড স্ট্রিম অ্যান্ড বার্ডস, এবং সেখানে যেখানে কবি ওই যে বানাবে, তার জন্য যে বিল্ডিং বানাবে, হ্যাঁ একটা মন্দির বানাবে, সেখানে কি 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 থাকবে, সেখানে জেফিডস থাকবে। জেফিডস কি বললাম জানো এখানে? জেন্টল Soft ব্রিজ। breeze, বসন্তের বাতাসের মতো। হ্যাঁ, মৃদু বাতাস। মৃদু বাতাস, জেন্টল বাতাস। তাহলে হচ্ছে দেয়ার, সেখানে কি ঘটবে, বাই জেফিড স্ট্রিম অ্যান্ড বার্ডস অ্যান্ড বিজ, যেখানে বার্ডস থাকবে, যেখানে বি মানে মৌমাছির প্রতিধ্বনিত থাকবে, ভ্রমর। যেখানে নদী ঝর্ণা থাকবে। আর কি কি থাকবে, দ্য মস লেন ড্রায়ার্ডস, মস লেন বুঝো তো, মানে যেখানে মস জমে গেছে, অনেক গাছ আছে না পুরনো গাছ, যেগুলোতে কি কি জমে গেছে বলো? শ্যাওলা। হ্যাঁ, শ্যাওলা জমে গেছে। তো সেই শ্যাওলা জমানো মস লেইন যে ড্রায়ার্ডস, তাহলে ড্রায়ার্ডসটা আবার কি দেখি? হ্যাঁ নিম। দেখো, ড্রায়ার্ড মানে হচ্ছে নিম, যেটা আমরা এর আগে পড়েছিলাম না, নিম বা স্পিরিট। সেই স্পিরিটগুলো এখানে দেখো কি বলছে, যে দ্য মস লেন ড্রায়ার্ড শ্যাল বি লাল টু স্লিপ, মানে এমন জায়গা আমি তৈরি করব, সেখানে এমন মৃদুমন্দ বাতাস বইবে, সেখানে সুন্দরভাবে ঝর্ণা বয়ে যাবে, যেখানে পাখিরা গান করবে, যেখানে মৌমাছি গুঞ্জন করবে। আর কি কি হবে, ওই যে মস লেন ড্রায়ার্ডসে, মানে মস লেন ড্রায়ার্ডসগুলো
শ্যাল বি লাল টু স্লিপ, তাদের এই মিউজিকে, হ্যাঁ, মৌমাছির মিউজিক, পাখির গান, জেফিডসের যে বহমান, হ্যাঁ, যখন বাতাস বয়ে যায় তার যে সাউন্ড, এই সব কিছু মিলে কি করবে, ড্রায়ার্সদেরকে ঘুম পাড়িয়ে দিবে। লাল মানে বুঝো তো, লাল মানে কি, লাল মানে ঘুম হচ্ছে পাড়ানো। বাচ্চাকে গান গেয়ে হোক বা হচ্ছে ছড়া বা কবিতা বলার মাধ্যমে কি করা হয়, ঘুম পাড়ানো হয়। তো এখানে সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে তো। তা লাল মানে ওই ড্রায়ার্সরা কি হবে, ঘুমিয়ে পড়বে যখন এই বিষয়গুলো দেখা হবে। অ্যান্ড ইন দ্য মিডস অফ দিস হোয়াইট কোয়াইটনেস, আর যেখানে আপনার মন্দিরটা বানানো হবে সেখানে যে এটা যেহেতু একটা ওয়াইড এলাকা, এখানে যেহেতু এটা একটা মানে কি বলবো, মানে বন্য একটা এলাকা, তাহলে সেই এলাকাতে অফ দিস হোয়াইট কোয়াইটনেস আর রোজি স্যাংচুয়ারি উইল আই ড্রেস, সেখানে আমি একটা স্যাংচুয়ারি তৈরি করব। রোজি স্যাংচুয়ারি, রোজি মানে বুঝো তো গোলাপের নাকি, গোলাপ। হ্যাঁ গোলাপি। এখানে গোলাপি বলতে শুধু যে ফুলকে বোঝাতে চা না, বরং এখানে একটা পবিত্র সুন্দর এই অর্থে বোঝানো হয়েছে। পবিত্র এবং সুন্দর, স্যাংচুয়ারি মানে বুঝো তো, স্যাংচুয়ারি মানে এমন একটা প্লেস যেটা হচ্ছে সুরক্ষিত, যেটা থাকলে পারে কারো কোনো ক্ষতি হবে না, মানে ওই এলাকায়। বা ওই যেমন বললাম যে স্যাংচুয়ারি অফ দ্য বার্ড, মানে কোনো একটা বনকে স্যাংচুয়ারি অফ বার্ড ঘোষণা করা হয়েছে। স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য। তাহলে যে জায়গাটা তৈরি করা হয় সেখানে কি তুমি পশু পাখি হত্যা করতে পারবা, বলো তো? না স্যার। পারবা না। তাই এখানে সেটাই বোঝানো হয়েছে যে আর রোজি স্যাংচুয়ারি উইল অ্যাড্রেস, ড্রেস মানে কি, সুন্দর করে সাজিয়ে ফেলা। পোশাক পরে আমরা যেমন নিজেদেরকে সাজাই না, বলো, ওরকম ভাবে কি হবে, একটা সুন্দর একটা স্যাংচুয়ারি বা অভয়ারণ্য আমি তৈরি করব। ড্রেস মানে এখানে আসলে তৈরি করা বা ক্রিয়েট করা বা মেক করা বোঝাচ্ছে। এবং কি করা হবে, উইথ দ্য রেড ট্রেলিস অফ আ ওয়ার্কিং ব্রেইন। দেখো এখানে এই যে স্যাংচুয়ারি বানাবে, যেটা বলছে উইল আই ড্রেস, তো যে স্যাংচুয়ারিটা আমি তৈরি করব সেই স্যাংচুয়ারিটা কি কল্পনায় না বাস্তবে, বলো? কল্পনায়। কল্পনায়, সবই কল্পনায় হবে, এখানে বাস্তবে কোনো কিছুই হবে না। তারপর হচ্ছে উইথ দ্য রেড ট্রেলিস অফ আ ওয়ার্কিং ব্রেইন উইথ বার্ডস অ্যান্ড বেলস অ্যান্ড স্টার, এগুলো হচ্ছে নাম, হ্যাঁ, বেল, যেখানে কি থাকবে, ফুলের কুড়ি থাকবে, যেখানে বেল থাকবে, হ্যাঁ। তাহলে এখানে বেল বলতে আসলে কি বোঝানো হচ্ছে বলো তো, ঘন্টা। মানে বেলের মতো, মানে বেল বা ঘন্টার মতো আর কি, ফ্লাওয়ার, তাই জন্য হচ্ছে বেল। তা বলছে যে এখানে দেখো উইথ বার্ডস অ্যান্ড বেলস অ্যান্ড স্টার উইদাউট আ নেম, এবং আরও অসংখ্য তারা থাকবে যেগুলোর নাম আমরা জানবো না, হ্যাঁ। উইথ অল দ্য গ্র্যান্ডার, দেখো ফ্যান্সি এভার কুড ফেইন, হ্যাঁ। এবং এই কাজগুলো যখন করা হবে তখন কি করা হবে, গ্র্যান্ডার যে ফ্যান্সি আছে সে আসলে কতটুকু ফেইন বা ভান করতে পারে সেটার মাধ্যম দিয়ে। হু ব্রিডস ফ্লাওয়ার্স, কারণ যে ফুল তৈরি করে, উইল নেভার ব্রিড দ্য সেম, তাহলে যে কি করে একটা ফুল বা পাখি তৈরি করে সে আবার ওই জিনিসটাকেই ঘুরে তৈরি করে না, করে কি বলো, নাকি নতুন কিছু তৈরি করে আবার, নতুন কিছু তৈরি করে। নতুন কিছু, তাই তাই বলছে উইথ অল দ্য গার্ডেনার, দেখো গার্ডেনার ফ্যান্সি ওভার কুড ফেইন হু ব্রিডিং ফ্লাওয়ার্স উইল নেভার ব্রিড দ্য সেম অ্যান্ড দেয়ার শ্যাল বি ফর দি, দেখেন বলছে এবং তারপর কি হবে, দেয়ার শ্যাল বি, সেখানে থাকবে ফর দি, তোমার জন্য, অল সফট ডিলাইট, তাহলে তোমার জন্য সেই মন্দিরে কি থাকবে, সকল সফট ডিলাইট থাকবে। সেই সফট ডিলাইট কি ফুলের সফটনেসকে বোঝানো হচ্ছে, বলো? এখানে কি সফট বলতে কি বোঝানো হচ্ছে, কোমল, তাই তো, আনন্দময়। দেখো ডিলাইট মানে তো আনন্দ বোঝাতে, তাহলে সফট ডিলাইট, তা তোমার জন্য আমি নিয়ে আসবো। তাই বলতে দেয়ার শ্যাল বি ফর দি, তোমার জন্য থাকবে কি কি, সফট ডিলাইট থাকবে। দ্যাট শ্যাডোই থট ক্যান উইন, যে ডিলাইট থটটা একটা শ্যাডোই থটকেও উইন করে ফেলতে পারে। শ্যাডোই থট মানে কি বলো? ছায়াময় চিন্তা ভাবনা। হ্যাঁ, শ্যাডোই থট, তাই তো, ওইরকমই। ছায়াময় বলতে শুধু ছায়া বোঝায় না, মানে মূল কথা হলো কোনো কিছু অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে নিজের চিন্তাটাকে হারিয়ে ফেলা। কারণ আমার চিন্তার সাথে আর কে রিলেটেড, আমি না, বলো তো? আমি যখন চিন্তা করছি সেটা আর আমার সাথে কে মানে হতে পারে, যুক্ত হতে পারে, বলো? কেউ তো, আমি নিজেই। হ্যাঁ আমি নিজেই, বা আমি তার সাথে কথা বলবো সে। তাই বলতেছে
যে দ্যাট শ্যাডোই থট ক্যান উইন আ ব্রাইট টর্চ আ কেজমেন্ট অফ অ্যাট নাইট টু লেট দ্য ওয়ার্ম লাভ ইন। মানে কি ওয়ার্ম মানে উষ্ণ ভালোবাসাকে ভিতরে আনার জন্য কি করতে হবে? আ ব্রাইট লাইট, উজ্জ্বল আলো দেখাতে হবে, অ্যান্ড আ কেজমেন্ট। কেজমেন্ট মানে কি বলো? কেজমেন্ট বলতে কি বোঝায়? জানালার ফ্রেম। তাই শুধু জানালা ফ্রেম বললে হবে গো? সরি স্যার। আচ্ছা সমস্যা নেই। ভাষা টাইপের। হ্যাঁ তারপর দেখো আ ব্রাইট টর্চ আ কেজমেন্ট অফ অ্যাট নাইট। কেজমেন্ট মানেই হচ্ছে জানালা সদৃশ কোনো কিছু, যা দিয়ে কি করা যায়? অফ অ্যাট নাইট মানে যা দিয়ে রাতের বেলায় কি করা যায় বলো? দেখা যায় কোনো কিছু। তাহলে আ কেজমেন্ট অফ, অফ মানে কি ওপেন করা হয়ে যায়, অ্যাট নাইট টু লেট দ্য ওয়ার্ম লাভ ইন, যাতে করে ওই জানলা দিয়ে কে প্রবেশ করতে পারে বলো? ওই স্যার ওয়ার্ম লাভ, ভালোবাসা মানে কিউপিড। ওই ওয়ার্ম লাভ। হ্যাঁ মানে কি আমরা যখন রাতে ঘুমাই তখন কি আমরা কি আমাদের মনের দরজা খুলে দিয়ে ঘুমাই না বলো? হুম। স্যার। এবং স্বপ্নে কি আমার মন সব কিছু দেখে ফেলে, হাঁড়ি কুড়ি, তাই তো যা কিছু লাগবে আর কি সব দেখে ফেলে। তাই বলছে যে এ ব্রাইট কি স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ ব্রাইট টর্চ। হ্যাঁ বলছে ব্রাইট টর্চ। এখানে টর্চ বলতে এমনি সাধারণ যে আমরা লাইট টর্চ ইউজ করি আসলে সেটার কথা এখানে বোঝানো হয়নি, বরং কি হচ্ছে ওই যে শ্যাডোই থট। দেখো শ্যাডোই থট ক্যান উইন, তাহলে যেটা এখন শ্যাডোই আছে, যেটা এখন অন্ধকার আছে, তোমার সান্নিধ্যে আসছে সেটা কি আর অন্ধকার থাকবে বলো? হুম। না স্যার। অন্ধকার থাকবে না স্যার। থাকবে না। বরং সে কি করবে? শ্যাডোই থট তখন কি করতে পারবে? ক্যান উইন আ ব্রাইট টর্চ। এখানে ব্রাইট টর্চ মানে শুধু যে আমরা আলো করি হাতে লাইট ফেলে ওটা না, বরং এখানে চিন্তা ভাবনায়, তাই তো মানে কি বলবো আচার আচরণে, ধর্মীয় কাজকর্মে কেমন হব? আমি ওরকম টর্চের মতো হব। বুঝতে পারছো? যেখানে আলো পড়লে সব কিছু আলোকিত হয়ে যাবে, তাই এটা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে দ্যাট শ্যাডোই থট ক্যান উইন আ ব্রাইট টর্চ। আরও কি উইন করতে পারে? আ কেজমেন্ট, একটা বড় আবদ্ধ ঘর, যেখানে কি হয় ওপেন অ্যাট নাইট, যেটা শুধুমাত্র রাতের বেলায় খোলা হয়। কি করার জন্য? টু লেট দ্য ওয়ার্ম লাভ ইন, যাতে উষ্ণ ভালোবাসা বাইরে থেকে প্রবেশ করে। আসলে উষ্ণ ভালোবাসা বাইরে থেকে প্রবেশ করা মানে কি বোঝাচ্ছে? যাতে কেউ তার প্রেমে পড়ে, নাকি এরকম বিষয় বোঝাচ্ছে না? দেখো এই জায়গায় যদি আমরা একটু খেয়াল স্যার করি। মানে এটা মানে কি স্যার এরকম বুঝিয়েছে যে যাতে কিউপিড আসতে পারে? হ্যাঁ মানে কিউপিডের ব্যাপারটাই তো আমরা এখানে আছি আলোচনায়, তাই না? তাহলে ওই যে জি স্যার। কিউপিড যেন কি করতে পারে? লাভ ইন, মানে আমার ভালোবাসা যেন প্রবেশ করতে পারে। তাহলে কে নিয়ে আসবে ভালোবাসা বলো? কে নিয়ে আসবে? কিউপিড। কিউপিড নিয়ে আসবে। তাহলে কিউপিড যেন প্রবেশ করতে পারে। তাহলে দেখো এটা আমরা যদি একটু প্যারাফ্রেজটা পড়ি, বলছে ইয়েস আই উইল বিকাম ইউর প্রিস্টস অ্যান্ড বিল্ড আ টেম্পল ফর ইউ, নট অফ স্টোন অর মার্বেল। এই যে বলছে হ্যাঁ যেটা কি দিয়ে তৈরি হবে, এখানে কিন্তু মার্বেল বা এরকম কিছু বলা হয়নি। আছে বলা আছে ইয়াতে টেক্সটে, দেখো তো মার্বেল টার্বেলের কথা এগুলো কিন্তু বলা নেই। স্যার। হ্যাঁ এগুলো কিন্তু বলা নেই, কিন্তু কি কি করতে হচ্ছে? এগুলো আইডিয়া করে প্যারাফ্রেজে নিয়ে আসতে হয়েছে, যেখানে আসলে কি বলে হচ্ছে দেখো যে বাট ইন অ্যান আনট্রোডেন হিডেন রিজন অফ মাই মাইন্ড। তাহলে আমি টেম্পলটা তৈরি করব কোনো স্টোন বা মার্বেল দিয়ে না, বরং আমার মনের ভিতরে একটা রিজিয়ন আছে, এলাকা আছে, জগৎ আছে, সেই জগতের মাড়ানোহীন পথে। আনট্রোডেন মানে হচ্ছে যে পথে এখনো কেউ মাড়ায়নি, নাকি এখনো মানুষ যায়নি, সেই জায়গাটা বোঝানো হচ্ছে। তাই এখানে বলছে ইন দিস স্যাক্রেড মেন্টাল স্পেস। তাহলে এটা হচ্ছে একটা মেন্টাল স্পেস, এটার কোনো বাস্তব রূপায়ণ নাই। মাই নিউলি গ্রোয়িং ব্রাঞ্চিং স্টটস, তাহলে আমার যে নতুন করে গড়ে ওঠা যে ব্রাঞ্চ বা শাখা, দো ফর্মড উইথ বোথ প্লেজার অ্যান্ড পেইন, যদিও দুটাই আনন্দ মজা উভয় দিয়েই তৈরি, উইল মারমার ইন দ্য উইন্ড লাইক ট্রিজ ইনস্টেড অফ পাইনস। তখন কি হবে? তখন ওই যে আমার যে প্রতিধ্বনি হচ্ছিল, বা আমি যে নতুন জগতের জন্য নতুন কিছু ক্রিয়েট করলাম, এগুলো কেমন হবে? উইল মারমার ইন দ্য উইন্ড লাইক ট্রিজ ইনস্টেড অফ পাইন। তাহলে বিশাল বিশাল পাইন গাছ থেকে হয়তো বা বাতাসে সাউন্ড আসে, আমাদের সঙ্গীত আমরা শুনতে পাই, কিন্তু এখানে সেই পাইনের পরিবর্তে কি ইউজ করা হয়েছে বলো? পাইনের পরিবর্তে কি ইউজ করা হবে এখানে? সেটা বলা হয়নি। দেখো বলছে উইল মারমার ইন দ্য উইন্ড লাইক ইনস্টেড অফ ট্রিজ। তাহলে
তাহলে ইনস্টিড অফ কি এখানে কোন ট্রি এর কথা বলা হচ্ছে? পাইন ট্রি। Pine trees. তাহলে এখানে কি পাইন ট্রি এর পরিবর্তে এখানে আমরা কোন ট্রি এর কথা বলছি? মনোজগতের ট্রি, নাকি মনের ভিতরে থাকবে এরকম একটা কিছু বোঝাতে আমরা ব্যবহার করছি। অতএব বলছে অ্যারাউন্ড দিস ইনার টেম্পল, আর ইনার টেম্পলে কি করা হবে? ডার্ক ক্লাস্টার ট্রি উইল কভার দ্য রাগেড মাউন্টেন্স। তাহলে ওই যে দূরের যে সকল রাগেড মাউন্টেন রয়েছে এবং ডার্ক ক্লাস্টার ট্রি রয়েছে, সেখানে তারা নিজেদের ভিতরে কি হবে? সুসজ্জিত হবে। রাইজিং স্টিপলি ওয়ান আফটার অ্যানাদার জেন্টাল ব্রিজে, দেখো রাইজিং স্টিপলি ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা কি হবে? এভাবেই রাইজ করবে, জেগে উঠবে এবং এখানে যুক্ত হওয়ার চেষ্টা করবে। জেন্টাল ব্রিজেস, ফ্লোয়িং স্ট্রিমস, বার্ডস অ্যান্ড বিজ উইল লাল দ্য মস কভার্ড উডল্যান্ড স্পিরিটস। হ্যাঁ, ওই যে নিমদেরকে কি করবে? হ্যাঁ, উইল লাল, লাল মানে কি? ঘুম পাড়িয়ে দিবে। যেটা হচ্ছে উডল্যান্ড স্পিরিট, যাদেরকে আমরা ডায়াড, দেখো ড্রায়াডস বলতেছি, টু স্লিপ ইন দ্য সেন্টার অফ দিস ওয়াইড অ্যান্ড পিসফুল কোয়াইট। আর এই যে বিশাল ওয়াইড অ্যান্ড পিসফুল কোয়াইট মানে কি? পিসফুল প্লেস। কোন প্লেসের কথা বোঝানো হচ্ছে? স্যার ওই কবির মনের হ্যাঁ, মন্দিরের কবির কথা মনের বলা হয়। জায়গাটাকে। হ্যাঁ, তাই বলছে ইন দ্য সেন্টার অফ দিস ওয়াইড অ্যান্ড পিসফুল কোয়াইট, এই যে আমার মনের যে বিশাল, তাই তো, এবং শান্তিপূর্ণ একটা প্লেস আছে, কি হবে সেখানে? আই উইল ক্রিয়েট আ রোজি স্যাংচুয়ারি, সেখানে আমি একটা সুন্দর গোলাপ ফুল সজ্জিত, নাকি সুন্দর একটা স্যাংচুয়ারি বা হচ্ছে আমি দেবীর জন্য ফিক্সড করব। এখানে তো আর এই বন জঙ্গলের শিকারের অর্থে আসবে না, তখন এখানে আসবে মন্দির মসজিদের মতো। তাহলে এখানে কি করা হবে? একটা স্যাংচুয়ারি তৈরি করা হবে, শেপড বাই দ্য ইন্ট্রিকেট ওয়ার্ক অফ মাই ইমাজিনেশন। এবং সেটা কি দিয়ে শেপ করা হবে? ইট পাথর দিয়ে? বলো। না স্যার, তাহলে কি দিয়ে? হ্যাঁ, আমার কল্পনা দিয়ে। এই যে বলছে, হ্যাঁ, ইন্ট্রিকেট ওয়ার্ক অফ মাই ইমাজিনেশন, এটা দিয়ে আমি তৈরি করবো এই স্যাংচুয়ারিটা বা মন্দিরটা, বা হচ্ছে মন্দিরের সামনে যে বিশাল একটা ওপেন ফিল্ড থাকে যেখানে মানুষ সমাবেত হয়, সব কিছু আমি মনের কল্পনায় তৈরি করব। ইট উইল বি অ্যাডর্ন, এবং সেটাকে তখন অ্যাডর্ন করা হবে, সুসজ্জিত করা হবে কি দিয়ে? উইথ ইন্টার উইনিং ট্রেলিজ, ফুল এক ধরনের। তারপর হচ্ছে বার্ডস, বেল শেপড ফ্লাওয়ার্স অ্যান্ড নেমলেস স্টার্স, এবং অসংখ্য আরও স্টার আছে যাদের নাম আমি জানি না, সবই কি করা হবে? এখানে এখানে দিয়ে অ্যাডর্ন করা হবে। অ্যান্ড অল ইমাজিনড বাই ফ্যান্সি হুইচ ক্যান ক্রিয়েট এন্ডলেস নিউ ভ্যারাইটিস অফ বিউটি, এবং সেগুলো কি দিয়ে তৈরি করা হবে? অল ইমাজিনড বাই ফ্যান্সি, কল্পনার মাধ্যম দিয়ে। ফ্যান্সি মানে কি? কল্পনা। তাহলে কল্পনার শক্তি ইউজ করে আমরা কি করব? অসংখ্য ইমেজারি তৈরি করব, অসংখ্য কিছু তৈরি করব, এবং সেটার একটা মিশ্রণও ঘটাবো। এই যে বলছে না, মিশ্রণ ঘটানো, ইন্টার উইনিং করা, একটার সাথে আরেকটা যুক্ত করে কাজ চালিয়ে নেওয়া। বুঝতে পারছো? যেমন কোনো তরকারি রান্না করি বা হচ্ছে কোনো খাবার রান্না করি, তখন কি ওখানে এক প্রকারের জিনিস থাকে? বলো। না স্যার। ওখানে কি এক প্রকারের জিনিস থাকে না? অসংখ্য মানে মোটামুটি 4-5 ধরনের তো থাকেই মনে হয়, নাকি? হ্যাঁ, জি স্যার, তার বেশি থাকে। 4-5 ধরনের তো মোটাই থাকেই। হ্যাঁ, তাই বলতেছে এরকম যে ফেন্সি, তাহলে ফেন্সি এমন একটা শক্তি হুইচ ক্যান ক্রিয়েট এন্ডলেস নিউ ভ্যারাইটিস অফ বিউটি। এন্ডলেস মানে অসীম প্রকৃতির মানে সৌন্দর্যের যে ভ্যারাইটি, সেটা তৈরি করতে পারবে। সুতরাং ইন দিস মেন্টাল স্যাংচুয়ারি সাইকি উইল এনজয় এভরি ডেলিকেট ডিলাইট দ্যাট ইমাজিনেশন ক্যান প্রোভাইড। তাহলে এভরি ডেলিকেট ডিলাইট কি করবে? সে এনজয় করবে। এই যে বলছে অ্যান্ড দেয়ার শ্যাল বি ফর দি অল সফট ডিলাইট দ্যাট শ্যাডোই থট ক্যান উইন। শ্যাডোই থট উইন মানে হচ্ছে যে থটটা এখনো ক্লিয়ার না, যে থটটা এখনো পাপে পূর্ণ, যে থটটা এখনো অন্ধকারময় হয়ে আছে, সেই থটটাকেও কী হবে? একসময় উইন করবে এই সফট ডিলাইট। ঠিক আছে তো? এবং সেই অন্ধকার দূর, যে শ্যাডোই বা অন্ধকার দূর করার জন্য কী হবে? তখন একটা ব্রাইট টর্চ জ্বলবে, নাকি? ব্রাইট টর্চ। দেখো দেখো, দেয়ার উইল বি আ ব্রাইট টর্চ বার্নিং অ্যান্ড অ্যান ওপেন উইন্ডো অ্যাট নাইট টু অ্যালাউ ওয়ার্ম, দেখো, ওয়ার্ম লাভ কিউপিড টু এন্টার ফ্রিলি ফিলিং দ্য স্পেস উইথ লাইফ অ্যান্ড প্যাশন। তো লাইফ এবং প্যাশনের জায়গাটাকে পূরণ করার জন্য কিউপিড তখন কি হবে? ফ্রিলি তার রুমে প্রবেশ করবে। বুঝতে পারছো? কোথায় প্রবেশ করবে? ওই যে মেন্টাল যে কি আছে আমাদের, মেন্টাল একটা ফেন, তাই তো, বা কিসের একটা টেম্পল বা মস্ক, হ্যাঁ, এগুলো এর ভিতরে একটা তৈরি করা হবে, যেটাতে কি করা হবে বলো? সেখানে জানালা রাখা হবে এবং হ্যাঁ, কিউপিড আসবে। কিউপিড আসবে। এই কিউপিড এসে ওই যে প্রেমে ফেলে দিবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, তাহলে প্রথম দুটা স্টেঞ্জাতে আমরা কি পেলাম? এক ধরনের সান্ত্বনামূলক তথ্য পেলাম, তাই না? যে তোমার মন খারাপ করার কিছু নাই,
তখন কবি হয়তো বোঝাচ্ছেন এটা পড়তে গিয়ে যে তুমি এত মন খারাপ করতেছো কেন, মন খারাপের কিচ্ছু নাই। বুঝতে পারছো? জি স্যার। এখানে কি মন খারাপের কিছু আছে? শেষের দিকে সান্ত্বনা সান্ত্বনা দিচ্ছে প্রথম মানে শেষের দুইটা স্টেঞ্জাতে। আর প্রথম দুটা স্টেঞ্জাতে আমরা কি পাইলাম? প্রথমে অ্যাড্রেস পাইলাম, অ্যাড্রেস করার মাধ্যমে তারপরে পেলাম হচ্ছে ওই যে অ্যাঙ্গুইশ, তাই তো, দুঃখ কষ্ট, যে আপনার এই ছিল না তাই ছিল না, কিন্তু পরে আবার বলছে আপনার সব থাকবে শুধু যদি আমি আপনার প্রিস্ট হতে পারি। এই হচ্ছে মেইনলি কবিতাটা। তাহলে আমাদের ইয়ার সংজ্ঞা এরকম। আমি যদি আবার একটু দেখি, এবার দেখো, ইনস্টিল অ্যাঙ্গুইশ ইন দ্য মিডিল পার্ট অ্যান্ড এন্ডস উইথ কনসোলেশন। এই যে কনসোলেশন দিয়ে শুরু হয়েছে, আপনার সব কিছু থাকবে নাকি, আপনার আর দুঃখ করার কিছু থাকবে না। সুতরাং ফিচার্স অফ ওড, ওডের ফিচার হলো কি, এটা একটা লিরিক পয়েম, এবং এটা হচ্ছে কি, অ্যান ওড ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট অফ অল লিরিক্স পয়েম। হ্যাঁ, লিরিক ফর্মের মধ্যে এটা মোটামুটি লম্বা হয়। এবং এখানে কি করা হয়, দ্য পয়েট অ্যাপোস্ট্রোফাইজেস আ পার্সোনাল থিং। অ্যাপোস্ট্রোফাইজ মানে যে অ্যাড্রেস করা। তো এখানে আমরা কাকে অ্যাড্রেস করছি বলতো? সাইকিকে, তাই না, সম্বোধন করা। তারপর হচ্ছে ওড ইজ অলওয়েজ ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাড্রেস টু অ্যান অ্যাবসেন্ট পার্সন অর থিং। হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অ্যাবসেন্ট পার্সন বা থিংকে কি করা হয়, অ্যাড্রেস করা হয় একটা ওডে। দ্য পারপাস অফ অ্যান ওড, আর ওডের পারপাস হলো কি, টু এক্সপ্রেস দ্য পয়েটস ইমোশন অর মিউজিং অন আ পার্টিকুলার পার্সন অর থিং। মিউজিং মানে চিন্তা ভাবনা। তাহলে এখানে কবি তার নিজের ইমোশন এবং নিজস্ব চিন্তা ভাবনাকে কিসের উপর ভিত্তি করে, কোন একটা পার্টিকুলার পার্সন বা থিংসের উপর ভিত্তি করে তিনি সেটাকে এক্সপ্রেস করবেন। যেমন এখানে তিনি কার উপর ভিত্তি করে এক্সপ্রেস করতেছেন দুঃখ কষ্ট, বলো? সাইকির উপর। সাইকি, তাই তো। দ্য ওড অলওয়েজ এক্সপ্রেস লফটি অ্যান্ড নোবেল সেন্টিমেন্টস। এখানে যে কথাবার্তাগুলো হাস্য ঠাট্টাকর নয়, এখানে সিরিয়াস, তাই তো। লফটি মানে উচ্চ মার্গীয়, এবং নোবেল সেন্টিমেন্ট কিন্তু দেখানো হয়েছে। দ্য টোন অফ দ্য ওড ইজ অলওয়েজ ফর্মাল অ্যান্ড গ্রেভ। দেখো এখানে ফর্মালিটি আছে, এখানে কোনো হাসি ঠাট্টা নাই, এখানে কোনো গাম নাই, এখানে কোনো হাসি খেলা নয়, ঠিক আছে তো। দ্য স্টাইল ইজ ভেরি এলিভেটেড, এবং স্টাইলটাও হয়ে যায় খুবই উন্নত। দ্য সাবজেক্ট অফ অ্যান ওড ইজ সিরিয়াস অ্যান্ড সেন্টিমেন্টাল। আমরা যে বিষয়টি আলোচনা করলাম এখন এই কবিতাতে, এর যে সাবজেক্ট ম্যাটার সেটা কি খুব সিরিয়াস না, বলো? এখানে সেটা সিরিয়াস, কারণ সে একটা দেবীকে তার মানে কি বলবো, তার যোগ্য মর্যাদা দেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। অতএব এখানে তো হাসি ঠাট্টার মতো কিছু নেই, যা আছে সেন্টিমেন্টাল বা গ্রেভ, তাই তো, বা লফটি বা হায়ার তথ্যগুলো এখানে দেওয়া আছে। এছাড়াও কি, ইট ইজ আ ভেরি ইলাবোরেট অ্যান্ড কমপ্লেক্স স্টেঞ্জার স্ট্রাকচার। তবে এর স্টেঞ্জার স্ট্রাকচারগুলো এক একজন কবি এক এক রকম করে ইউজ করে থাকেন। কি কথা বুঝতে পারছো? তাহলে যে কবি যা লেখে সেই কবির মতো করে তারা স্টেঞ্জার স্ট্রাকচারটাও কিন্তু ঠিক করে ফেলে। হ্যাঁ, কি বোঝা গেল? অতএব দেখো, ওড টু নাইট, তাহলে ওড টু সাইকি হিসাবে ওড বলতে কি বোঝায়, ওডের ফিচারগুলো কি, এবং সেই ফিচারগুলো আমাদের এই ওডের মধ্যে আছে কিনা, থাকলে সেগুলো কি কি, এইভাবে কিন্তু আমাকে প্রমাণ করতে হতে পারে যে রাইট সাইকি, তার ওড টু সাইকি অ্যাজ আ সাকসেসফুল ওড। ঠিক আছে তো, এটা যে একটা সাকসেসফুল ওড, সেটাকে কি 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 করতে হবে, তোমাকে প্রুভ করতে হবে, ডিসকাস করতে হবে পরীক্ষার সময়। বুঝতে পারছো? তাহলে যখন এটা বলা হবে তখন এই যে ওডের যে ফিচারগুলো এখানে আমরা পেলাম, সেই ফিচারগুলো দিয়ে আমাদের বর্তমান কবিতাকে বিশ্লেষণ করতে হবে, আলোচনা করে দেখাতে হবে যে এই কারণে আমরা একে বলতেছি যে এটা একটা ওড বা সাকসেসফুল ওড। একজন বললো আর আমরা মেনে নিলাম এমন তো না, নাকি? এমন কি আমাকে ভাবতে হবে, বুঝতে হবে, তারপরে আমার উপরে যে ইফেক্টটা পড়বে তার উপর ভিত্তি করে আমার কিন্তু শিক্ষাটা হবে আসলে। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের মনে করো কবিতাটা। অতএব আলটিমেটলি আমরা বুঝলাম যে এই কবিতার উদ্দেশ্য হলো আসলে কি, উদ্দেশ্য কি, আন্ডারলাইন উদ্দেশ্যটা কি, আন্ডারলাইন উদ্দেশ্যটা কি হলো? স্যার সাইকির গুরুত্বটা বোঝানো। হ্যাঁ, সাইকির গুরুত্বটা বোঝানো। আর আন্ডারলাইন মিনিং হিসাবে আমি কিন্তু পোয়েটের পার্সোনাল লাইফ। হ্যাঁ, জন কিটসও যে এরকম একটি মানে ব্যক্তিগতভাবে খুব ইয়া ছিলেন, কেমন ছিলেন, তিনি কবিতা লিখেছেন এবং ইয়া সব কি তার জীবন দশায় প্রকাশ পেয়েছে, বলো? না মৃত্যুর পর প্রকাশ পেয়েছে এগুলো, মৃত্যুর পরে, তাই নাকি? কিন্তু তিনি তো কবিতা লিখে গেছেন, তিনি কিন্তু কবিতা লিখছেন, তাই না? হ্যাঁ, প্রশংসায় লিখে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা বিষয়গুলোকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো। তো এখানে দেখো আমাদের যে ডিটেলস সামারি বা হচ্ছে প্যারাফ্রেজ আমি দিয়ে রাখছি, এগুলো একটু ভালো করে পড়ে নিবা। তো
তো এখানে আমি কয়েকটা জিনিস একটু শেয়ার করতে যাচ্ছি পয়েন্টগুলো। দেখো প্রথমে হচ্ছে ইনভোকেশন অর দ্য ভিজন অফ সাইকি। ইনভোকেশন মানেটা কি জানা আছে? ইনভোক করা মানে হচ্ছে কাউকে স্মরণ করা। কি করা? রিমেম্বার। হ্যাঁ, ইনভোক, তাই তো? মানে হচ্ছে স্মরণ করা বা ডাকা, তাই তো? বা তাকে বিশেষভাবে মানে কি কি বলবো, আহ্বান। আহ, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, হ্যাঁ, কাউকে ডাকা, আহ্বান করা। তাহলে দেখো, দ্য পোয়েম ওপেন্স উইথ আ ডিরেক্ট অ্যাড্রেস টু সাইকি, ও গডেস, এটা হচ্ছে সেটা, ও গডেস, এইটুকুই কিন্তু আমাদের ইনভোকেশন। এবং তার সাথে আরো কিছু বলছে, হেয়ার দিস টিউনলেস নাম্বারস, আমার এই যে টিউনলেস যে সং বা কবিতা, এগুলোকে দয়া করে কি করো, হেয়ার, শোনো। তাহলে বলছে অ্যান্ড রাং, তাই বলছে দেখো, টিউনলেস নাম্বারস রাং বাই সুইট ডিসকমফোর্ট, এই এনফোর্সমেন্ট অ্যান্ড রিমেম্বারেন্স ডিয়ার, যেগুলোকে আমরা সুইট করেছি কি দিয়ে? এনফোর্সমেন্ট দিয়ে এবং রিমেম্বারেন্স দিয়ে। মানে অনেকে মানুষের আমরা মুখোমুখি হচ্ছি এবং সেভাবে আমরা এদিকে পাচ্ছি। কিডস অ্যাকনোলেজ দ্যাট হিজ ভার্স আর ইমপারফেক্ট, ওই যে বলছে না, কি বল কবিতার ভিতর, টিউনলেস, তাই তো? তার মানে এটা পারফেক্ট না। তা হচ্ছে ইমপারফেক্ট টিউন, ইয়েট দে আর ইন্সপায়ার্ড বাই লাভ অ্যান্ড মেমোরি। এটা ইমপারফেক্ট হলেও আমি আমার গডের প্রতি, তাই তো, আমার গডেসের প্রতি ভালোবাসা সম্মানের উদ্দেশ্যেই কিন্তু আমি এটা কি করেছি, ইন্সপায়ার করেছি বা লোকজনকে দিয়েছি। হি আস্ক দ্য গডেস টু ফরগিভ, দেখো, হিম ফর রিভিলিং আর সিক্রেট, ওই যে প্রথমে বলছে না যে আমার সিক্রেটটা আমাকে, আমি যে প্রকাশ করলাম হঠাৎ করে, আপনি তো এগুলো জানতেন না, কিন্তু এখন প্রকাশ করে দিয়েছেন, এইটাই হলো বড় কথা। অনেক সময় আছে না যে অনেক টাকাওয়ালা মানুষ আছে বা ধনী ব্যক্তি আছে, যারা মনে করো বাড়ি ঘর বিশেষ একটা তৈরি করেনি, বুঝতে পারছো, খুবই গরিব জীবনযাপন করে, কিন্তু তার অনেক টাকা পয়সা আছে, বুঝতে পারছো, অনেক টাকা। তখন তুমি এখন মনে করো ওই লোকের কি করলা, প্রশংসা করতে করতে সে যে গোপন রাখছিল যে তার টাকা পয়সা আছে, তার সম্পত্তি আছে, সেগুলোকে তুমি বলে দিলা, তখন কেমন হবে? তখন কি যার কথা তুমি বলেছো সে কি রাগ করবে না? হ্যাঁ বলো, রাগ করবে? জি স্যার। হ্যাঁ, রাগ করবে। তাই কবি তারই বলতেছে কি, ওই সাইকিরই নেগেটিভ কিছু সাইকির কাছে রিভিল করতে চাচ্ছে, তাই তিনি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছেন যে যদি আবার দেবী রেগে টেগে যায়। হ্যাঁ, তাই হচ্ছে এমফাসাইজিং দ্য আলটিমেট অ্যান্ড স্যাক্রেড নেচার অফ হিজ পোয়েটিক ভিজন। তো যাই হোক, এগুলো একটু দেখলে বুঝতে পারবে। হচ্ছে লাভার্স, কিউপিড অ্যান্ড সাইকি, এখানে কি লাভারের কথা আসছে না, দুইজন প্রেমিক প্রেমিকা? জি স্যার। কে বলো? কিউপিড অ্যান্ড সাইকি। তবে এই কবিতায় মূল আলোচনায় আছে কে? মূল আলোচনায় কে আছে? Psyche. সাইকি। তাহলে দেখো, কিডস দেন ডেসক্রাইব দ্য টু ফিগার্স উইথ এক্সকুইজিট ডিটেল। দে লাই টুগেদার ইন আ কাম রিপোজ উইথ ইন্টারউইন্ড আর্মস অ্যান্ড উইংস, সাজেস্টিং ইন্টিমেসি অ্যান্ড ইউনিটি, যাদের মধ্যে গভীর সম্পর্ক আছে। দেয়ার লিপস হ্যাভ নট টাচড ইয়েট দে হ্যাভ নট পার্টেড, মানে তারা এমনভাবে ঠোঁটের কাছে কাছাকাছি এসেছে যে না তারা কিস করেছে, না তারা সরিয়ে নিতে পারছে। ইমপ্লাইং অ্যান্টিসিপেশন অ্যান্ড এন্ডিওরিং লাভ, এর মাধ্যমে যে বোঝা যাচ্ছে যে এই ভালোবাসাটা কতখানি টিকতে পারে। Kids notes that the winged boy is Cupid, a familiar figure representing desire, affection and spiritual love. এগুলো তিনি দিতে বলছেন, কারণ এগুলো আমরা ল্যাক করছি, আমাদের ভিতরে এগুলো নাই, কিন্তু এগুলোই তো দরকার আমাদের। হ্যাঁ, তার বলছে সেলিব্রেশন অফ বিউটি অ্যান্ড নেগলেক্ট, রোমান্টিক এজের একটা ফিচার, তাই না? রোমান্টিক এজের একটা বড় ফিচার কি বলো? হাই ইমাজিনেশন, ইন্টেন্সিভ ফিলিং আর ইমোশন, আর একটা কি বলো? কি বুঝতে পারছো? আইডিয়ালিজম। আইডিয়ালিজম। হ্যাঁ, না, ইন্ডিভিজুয়ালিজম আছে, তাই না? রোমান্টিক এজের ফিচার আমরা পড়লাম না, এর আগে পড়ি নাই রোমান্টিক এজের ফিচার? স্যার আইডিয়ালিজম আছে। হ্যাঁ, সেটা আছে, কিন্তু তার ভিতরে মেজর কিছু বলো। বলছে কি, প্রথমে লাভ ফর নেচার, ইন্ডিভিজুয়ালিজম, তারপর হচ্ছে সাবজেক্টিভিটি, হাই ইমাজিনেশন, ইন্টেন্স ইমোশন, এই বিষয়গুলো। তা আমরা কি এখানে কি কবির সেই ইন্টেন্স ইমোশন পাইনি? বলো, সাইকিকে স্যার। বর্ণনা করতে গিয়ে যে অল্টার তৈরি করে দিব, হ্যাঁ, পূজা দিব ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কিছু তিনি কিন্তু বলেছেন। তাই বলছে সেলিব্রেশন অফ সাইকিস বিউটি অ্যান্ড নেগলেক্ট, তাকে যে নেগলেক্ট করা হয়েছে, তার যে সৌন্দর্য আছে সেটাকে সেলিব্রেট করা হয়েছে তার নেগলিজেন্স থেকে বের হয়ে এসে, কারণ তিনি নিজেই কয়ার হতে চাচ্ছেন না, বলো? তিনি নিজেই কি হতে যাচ্ছেন? জি স্যার।
তার কয়ার হতে যাচ্ছেন, হ্যাঁ, তার পূজারি হতে যাচ্ছেন, প্রশংসাকারী হতে যাচ্ছেন। তো যাই হোক, যেহেতু এগুলো পড়ানো হয়েছে তোমরা এখন অবশ্যই বুঝতে পারবা এগুলো পড়তে গেলে, কারণ ঘুরে ফিরে প্রায় রিপিটেশন তথ্যই আছে। কবিতা হোক গল্প হোক ঘুরে ফিরে কিন্তু সব তথ্য একই থাকে। হ্যাঁ, মূল কিছু কথা বাদ দিলে পারে, মানে বাকি আবল তাবল কথা বাদ দিয়ে মূল কিছু আনলে পারে দেখা যাবে ওইটুকুর ভিতরে সব কিছু সীমাবদ্ধ। আচ্ছা, তো এই জন্য আমি আর এগুলো দেখছি না। তোমাদের কাজ হলো এই শীট সহ তোমাদের বইয়ে যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সুন্দর করে পড়ে ফেলতে, মনে থাকবে? জি স্যার। স্যার তো আগামী ক্লাসে আমরা পরবর্তী যে কবিতাটা আছে, আজকে আমরা ওটা তো ধরতে পারলাম না, কি আছে, রবার্ট ব্রাউনিং এর প্যাট্রিয়ট, আমরা এটা পড়বো। হ্যাঁ, দ্য প্যাট্রিয়ট, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি বুঝতে পেরেছো সবাই। স্যার আমাদের রিডিং কি করব? আসবো যখন পড়াবো তখন। এখন আমরা পোয়েট্রি পড়াচ্ছি, পোয়েট্রি নিয়ে টেনশন করো। তারপরে যখন আমরা রিডিং স্কিলস আসবো তখন রিডিং স্কিল নিয়ে টেনশন করবা, ঠিক আছে তো? অতএব একটা জিনিস পড়তে পড়তে আরেকটা জিনিসের টেনশন করবো না, সময় মতো সবই আমরা শেষ করে দিব। কিন্তু বিষয়টা হচ্ছে যখন যেটা পড়াবো তখন সেটা মনোযোগ দিয়ে পড়বা, সবই সময় মতো শেষ হয়ে যাবে, টেনশন নিও না। হ্যাঁ, কিন্তু ভালো করে পড়লে বাকিগুলো সব তোমাদের ইয়া হবে। হ্যাঁ, স্যার আমাদের তো প্রজের অফ গ্রেট প্লেসের কোশ্চেনটা দিয়েছেন, মানে ওইখান থেকে কি এখন এক্সাম নেওয়া শুরু করবেন? হ্যাঁ, আরো কয়েক ইয়া দিয়ে আমি আগে দুটা দিয়ে দিব, দুটা তিনটা দিয়ে দিব, দিয়ে আগে কোশ্চেনের ধারাবাহিকতাটাকে ভালো করে বুঝে নাও, তারপরে নিব। হুম। জি স্যার। হ্যাঁ, কারণ 6 মাস শেষ হলে আমি পরীক্ষা নেওয়া শুরু করি আর কি। হ্যাঁ, কারণ আশা করি তোমাদের পড়া, ওয়ার্ড মিনিং জানা থেকে শুরু করে অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে। এখন পরীক্ষা নিতে পারলে তোমাদের ভিতরে আরেকটু অ্যাক্টিভনেসটা বেড়ে যাবে, তখন দেখা যাবে যে গুছিয়ে ওঠা যাবে, ঠিক আছে? তো আমি অলরেডি আরেকটা ওই যে তোমার মানে কোশ্চেনের ইয়াগুলো করতে একটু ঝামেলা হচ্ছে, কারণ তোমাদের গাইড টাইড নেই, বুঝতে পারছো? এর একটা ঝামেলা। এগুলো তো এখনো গাইড টাইড কি বার হয়েছে ফার্স্ট ইয়ারে মেজরগুলোর? না স্যার, ইংলিশের গুলা তো বের হয়নি। হ্যাঁ, এটাই সমস্যা। এই জন্য নিজেকে খুঁজে পিজায় করে করতে দেখি। ওটা আমি হয়তো কালকে নাগাদ দিয়ে দিতে পারবো। ওটা তোমরা পরে তাহলে আপগ্রেড প্লেস করে ফেলো, আমি আব্রাহাম লিঙ্কনটা রেডি করছি, হয়তো কালকে নাগাদ হয়ে যাবে। ওটা দিয়ে দিব, তারপরে এভাবে করে আমরা প্রোজ শেষ করব, তারপরে পোয়েট্রি শেষ করে এভাবে করে আস্তে আস্তে আমরা করতে চলে আসবো। অতএব টেনশন করার কিছু নাই। আবার এদিকে বাংলার যে পড়াগুলো দিলাম, পড়ার কিন্তু চাপ আস্তে আস্তে বাড়বে, বুঝতে পারছো তো? পড়ার চাপ কিন্তু কমবে না। জি স্যার। হুম, পড়ার চাপ কিন্তু বাড়বে। এই জন্য স্যার ইতিহাস কিভাবে পড়লে ভালো হবে? মানে মানে ইতিহাস ওখানে অনেকগুলো প্রশ্ন না, সবগুলা কিভাবে পড়বো? সবগুলো কিভাবে পড়া বলতে আমি তো দাগায় স্যার দাগায় দিয়ে, কিছু বাকিগুলোও তো নিশ্চয়ই পড়তে হবে। সেগুলো তুমি রিডিং দিবা। তোমার যদি মনে হয় যে তোমার পড়ার ইচ্ছা হবে তুমি পড়ে ফেলবা। মানে পড়া আর কিভাবে পড়তে হয়, কোনো শর্টকাট আছে? না স্যার, অনেকগুলো তো তাই ভয় এই লাগতেছে। যে আমি তোমাকে তো দাগায় দিয়েছি, এখন তুমি তুমি বলছো স্যার ওগুলো ছাড়াও যদি বাড়তিগুলো পড়তে হয়, তাহলে তুমি কিভাবে পড়বা বলো? শুধু দাগানোগুলো পড়লে তো স্যার হয়েছে, আর সমস্যা নেই। তাহলে এখন তোমার উপর ডিপেন্ড করবে তুমি এখন কোনগুলো পড়বা। আমার যেগুলো দাগায় দেওয়া হয়েছে সেগুলো দাগানোর পরে তোমার যদি মনে হয় যে স্যার আমি আরো পড়বো, তা পড়বা। কোনো সমস্যা আছে বলো? না স্যার। স্যার হয়তো বুঝাইতে চাইছে যে পুরো চ্যাপ্টারটা পড়ে তারপরে দাগাটা গুলা পড়বে কিনা, এরকম হয়তো বুঝাইতে চাইছে। সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। যদি মনে হয় স্যার অনেক প্রশ্ন তো আর কম নাই, তোমাদের প্রশ্ন কম, বই খুললে দেখো তো কতগুলো প্রশ্ন। হুম। ওকে স্যার, আবার রিডিং পড়ছি স্যার, ওগুলাও তো মানে স্পষ্ট সব মনে নাই। হ্যাঁ, ওই জন্য প্রথম কথা হলো যে চ্যাপ্টারটা রিডিং দিবা, এটা হলো কথা। যে তোমাদের যে টেক্সট বুক আছে চ্যাপ্টারটা রিডিং দিবা, তারপর গাইড থেকে আমি যে কোশ্চেনগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো পড়বা। এইগুলো পড়ার পাশাপাশি যদি তোমার মনে হয় যে 2-1টা করে স্যার একটু বাড়তি আমি দেখে নিব, তা তুমি দেখে নিতে পারো, মনে থাকবে? এখন তোমাদের কোশ্চেনের ধারাবাহিকতা নিয়ে আমি ভয়ে আছি বিধায় আগের ব্যাপারে খুবই ইজি ছিল যে অল্প কোশ্চেন টোশ্চেন নিতাম, ওগুলোর ভিতরে ঘুরে ফিরে আসতো আর কি। কিন্তু এখন তোমাদের কোশ্চেনের সিস্টেমটাই কেমন জানি একটু ভিন্ন, ঠিক আছে? তো সিলেবাসের ভিতরে পার্ট আছে, পার্ট ভিত্তিক আলাদা আলাদা আবার কোশ্চেন দেওয়া আছে, তাই নয় কি বলো তো? মানে সিলেবাসের যে পার্ট আছে সেই পার্ট অনুসারে তোমাদের এখানে কোশ্চেনের ইয়েগুলো ভাগ করা। যদি আমি একটু দেখাই, দেখো। জি স্যার, ওখানে সংক্ষিপ্ত রচনামূলক দুই পার্টি করে, মানে প্রতিটা পার্ট থেকেই দুইটা করে ইয়ে করে দেওয়া। হ্যাঁ, মানে একটা
মানে অদ্ভুত একটা সিস্টেম করেছে। হ্যাঁ, মানে কিভাবে যে মাথায় কি খেললো আমি বুঝলাম না নে। হ্যাঁ স্যার বছরের প্রথম থেকে দিলেও একটা কথা ছিল। হ্যাঁ, দেখো এই যে এগুলো এগুলো একটু খেয়াল দেখো। এখানে প্রথমে একটা অধ্যায়, অধ্যায়ের মধ্যে আবার পার্ট সিস্টেম করেছে, যে পার্ট ওয়ান, দেখো হ্যাঁ পার্ট ওয়ান এটার ভিতরে কোশ্চেন, আর পরে আবার পার্ট টু এটার ভিতরে কোশ্চেন, তারপরে হচ্ছে পার্ট থ্রি এটার মধ্যে কোশ্চেন, তারপরে হচ্ছে কি পার্ট ফোর এটার ভিতরে কোশ্চেন করে। দেখো টোটাল কোশ্চেন কত, 83টা। ঠিক আছে, তো 83টা কোশ্চেন, আর টিকা রয়েছে এখানে 13টা। তার ভিতর থেকে আমি এই যে যেগুলো দাগায় দিয়েছি মোটামুটি এগুলো মেজর বিষয় মনে হয়, সেগুলো দাগে সেগুলোকে ভালো করে পড়বা। পড়ার পর যদি সময় পাও তুমি বাড়তি আরও পড়তে পারো, আমার কোনো আপত্তি নাই। কারণ এটা সিলেবাসে কীভাবে দেখানো হয়েছে যদি একটু খেয়াল করে দেখো, সিলেবাসটা আসলে এটা কীভাবে এই বইটা তৈরি করলো। সিলেবাসও যেহেতু এরকম ভাগ আছে, ভাগ করে করা। হ্যাঁ, ও আচ্ছা, বড় সিলেবাসটা না খুঁজে কোথায় গেল। দেখো এই যে হিস্ট্রি অফ বাংলাদেশ, এটা এর দেখো এই যে প্রথমে কি আছে, প্রথমটা হচ্ছে চ্যাপ্টার কি, প্রি কলোনিয়াল ইরা, তাই তো। এখানে কয়টা ভাগ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচ। দেখো এই যে হ্যাঁ, লাইফ অ্যান্ড কালচার অফ দ্য পিপল ইন অ্যানশিয়েন্ট বেঙ্গল, এটা একটা অংশ। বেঙ্গল আন্ডার মুসলিম রুলার, সোসাইটি কালচার অ্যান্ড রিজিয়ন, তারপর রোল অফ দ্য সুফি, তারপরে সুফিজম অন দ্য বেঙ্গলি সোসাইটি অ্যান্ড বেঙ্গলি সোসাইটি অ্যান্ড কালচার ইন দ্য রাইটিংস অফ ফরেনার্স। ঠিক ওইভাবেই ভাগ করা নেই এখানেও, দেখো তো এখানেও কি একই রকম ভাগ না? জি স্যার। হ্যাঁ, ওই একই রকমের ভাগ। ওটা কি বন্ধ করে ফেললাম? হ্যাঁ, কোথায় ফেললাম নি? এই যেখানে। তো দেখো পার্ট ওয়ান হচ্ছে প্রাচীন বাংলার মানুষের জীবন ও সংস্কৃতি, মানে এখানে প্রাচীন বাংলার মানুষের জীবন ও সংস্কৃতি। এখানে বলছে দেখো এই যে লাইফ অ্যান্ড কালচার অফ দ্য পিপল ইন অ্যানশিয়েন্ট বেঙ্গল, তারপরে বেঙ্গল আন্ডার মুসলিম রুলার্স, এখানেও কি কি বলেছে এইভাবেই দেখো, এই যে মুসলিম শাসকের অধীনে বাংলা, তো মুসলিম রুলারদের অধীনে, এইভাবে করে দেখো আবার কিছু কোশ্চেন, ক খ গ ঘ করে এরকম কোশ্চেনের গাদা। হ্যাঁ, তো যেগুলো দিয়েছি মোটামুটি ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমরা পড়ে নিবে আশা করা যায়। তারপরে নিজ দায়িত্বে কিছু প্রশ্ন বাড়তি পড়ার চেষ্টা করবা। আর বারবারই বলতেছি আগে চ্যাপ্টারটা রিডিং দিয়ে নিবা, তারপরে পড়লে তোমাদের পড়াটা আরও ভালো হবে। মনে থাকবে যদি কিছু কোশ্চেন আনকমনও চলে আসে তারপরেও তুমি কিন্তু লিখতে পারবা। ঠিক আছে না? জি স্যার। আমি বলতেছি যার যা বই হোক না কেন প্রশ্নগুলো এভাবে দেখে নিবা, দেখে নিয়ে ওগুলো পড়তে থাকো। এক সপ্তাহ করে টাইম, তারপরে দ্বিতীয় চ্যাপ্টার দিব, তারপরে তৃতীয় চ্যাপ্টার দিব। এইভাবে যখন আমাদের এই যে বাংলাদেশ ইতিহাসের অর্ধেক হয়ে যাবে তখন আমরা চলে যাবো ওই যে পলিটিক্যাল সায়েন্স বা অন্য যেগুলো আছে ওগুলোর উপরে। আর আইসিটির কি অবস্থা, তোমরা কি আইসিটি পড়তেছো তো বলো তো? স্যার আইসিটিতেও এরকম এত এত প্রশ্ন, কোনটা পড়বো কোনটা না পড়বো কিছুই বুঝতেছি না। সেটাই তো সমস্যা, এই জন্য তো বলছি যে এগুলোতে আসলে একটু সাবধান হতে হবে। বললে ভালোভাবে লিখতে পারবো কিনা, ওখানে একটু একটু দিয়ে রাখছে সব। হুম। স্যার এগুলার মতন কি একটু কষ্ট করে একটু ইম্পর্টেন্ট কিছু দেখে একটু মার্ক করে দেওয়া যায় না? যদিও আপনার একটু সবকিছু দেখলে তো একটু প্রেশার হয়ে যাবে, জানি আগেও বলছেন, তাও যদি একটু দেখা যেত। আইসিটিতে আমার ধারণা কম, তো এটা হচ্ছে সমস্যা। আইসিটির বিষয় তো আর আমি অত করতে পারবো না। এগুলো আগে পড়া ছিল বা এগুলো ছিল বলে আমি তোমাকে দিতে পারছি, কিন্তু আইসিটির ব্যাপারটা তো আমাদের নলেজে ওইভাবে থাকবে না। ঠিক আছে, তাহলে আমাকে সে আবার বই পড়তে হবে পড়তে হবে, অনেক অনেক কঠিন হয়ে যাবে, বুঝতে পারছো? স্যার আইসিটিতে তো আমাদের এক্সেল এর কাজও শিখতে হবে। বলো। হ্যাঁ তো আমাদেরকে তো এক্সেল এর কাজও শিখতে হবে আইসিটির জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আলাদা একটা গো, ওই জন্য আলাদা করে যদি কোথাও পড়তে পারো বা করতে পারো তাহলে সুবিধা হয়। এটা একটা সমস্যা হয়ে গেছে। স্যার, হ্যাঁ বলো। স্যার আইসিটির জন্য অনলাইনে এরকম কোনো কোর্স কি জানা আছে আপনার জানা মতে? না তা গো, জানালে অবশ্যই হ্যাপি হয়। না মানে গো, এরকম তো আমার জানা নেই। অনলাইনে তো বা এরকম তো আমার জানা নেই আইসিটির বিষয়টা শুধু। এমনিতে স্যার বইটা পড়লে অতটা কঠিন হ্যাঁ, মনে হয় না, কঠিন মানে না তো, ভাষা এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেমন এসএসসি বা এইচএসসি যেমন ক্যালকুলেশন থাকে না,
বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেম বা ওগুলো ওরকম কিছু এখানে নাই। নেই। আইসিটি তে আগে যেমন সি প্রোগ্রামিং ছিল, এসব কিছু তো এসব নেই কিছু এখন, নেই শুধু এখানে, সব। এখানে থিওরিটিক্যাল সব কিছু, বুঝো না? আর হ্যাঁ এগুলো স্যার, নিজেরাই পড়া যাচ্ছে, কিন্তু ওই যে সমস্যা হচ্ছে এত এত প্রশ্ন, কোনটা হুম পড়বো কোনটা বাদ দিব সেটাই বুঝতেছি না। হুম, এটা একটা সমস্যা। আইসিজে কয়টা কোশ্চেন লিখতে হবে 75 নাম্বারের জন্য? ওখানে কি বলা নাই 75 নম্বরে কয়টা কোশ্চেন লিখতে হবে কোশ্চেনের ইয়াতে? স্যার শুনছি যে ওখানে শুধু রচনামূলক প্রশ্ন দিয়ে রাখছে, দিগদর্শন। বইগুলোরও তো ঠিক মতো তৈরি করতে পারেনি, কি করে করবে? ওরাও তো ভেজালে আছে, ওরাও তো ভেজালে আছে। এই যে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে যে আলোচনা করা হয়েছিল, এখানে তো সেই মার্ক ডিস্ট্রিবিউশনের শিটটা দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি? বলো, এই যে এখানে 80 মার্কের কত, তারপরে হচ্ছে 3 ক্রেডিট, তাই না? কত মার্কের? 75 মার্কের, যে ফুল মার্ক 75, এখানে কয়টা কোশ্চেন হবে বলো? দেখো, 60 মার্কের 6টা, আর ওর সাথে কি থাকবে? কন্টিনিউয়াস সাব অ্যাসেসমেন্ট ডিভাইডেড হতে পারে, দুইটা তিনটা করে থাকতে পারে। 75। 60 নাম্বার। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছিলা? স্যার 75 মার্কের না সিকিউ, তাহলে এখানে শুধু 10 নম্বরের 6টা কোশ্চেন হলে তো 60 হয়। এর জন্য তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 15 মার্ক আছে, এই যেখানে খেয়াল করো, এখানে বলছে না? ওটা প্র্যাকটিক্যাল, হ্যাঁ, প্র্যাকটিক্যালে পড়তে হবে। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর ফাইনাল এক্সামিনেশন 60, ওটা প্র্যাকটিক্যাল তোমার, ওটা আলাদা জিনিস, আচ্ছা স্যার। ওটা আলাদা আবার, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওটা আবার আলাদা, বুঝো? ওই জন্য আইসিটির ক্লাস ক্লাস কি কলেজে একটু করনি? হুম। স্যার কলেজে তো মানে যতটুকু হয় করতেছি, আর হচ্ছেই তো না স্যার, বিভিন্ন বন্ধ, এটা সেটা করে তো রিডিং পড়া। ন্যাশনালে তো ওইভাবে ক্লাস হয়ই না, মানে শুধু যাইতে বলে তাই, ভালোভাবে ক্লাসই হয় না। কি বলবো বলো, আর কার অভিযোগ কিভাবে বলবো? তোমরাও সত্যি, সবাই সত্যি, আসলে সবই গোজামি। স্যার এর থেকেও বড় প্রবলেম হচ্ছে আমাদের কলেজে টিচারই নেই। হ্যাঁ, আইসিটির তো টিচার নেই, এটা স্যার একটা সমস্যা। হঠাৎ করে আইসিটি মানে কি বলবো, এই যে মানে উপরে যারা বসে আছে তারা তো কাঠের চশমা পরে থাকে, বুঝো না? হুম। স্যার আমাদের ইংলিশ টিচারই আইসিটি ক্লাস নেয়, আবার বাংলা ম্যামই, ইংলিশ ম্যামই বাংলা ক্লাস নেয়। ইংলিশটাই নিয়ে নেয়, ইংলিশ স্যাররাই নিয়ে নেয় নাকি? হ্যাঁ। জি স্যার। মানে কি বলবো বলো, আসলে কিছু বলার নেই, মানে এমন একটা ইয়া করে ফেলছে, কিচ্ছু বলার নেই, কি করব? তো যাই হোক, ওগুলো টেনশন করো না। এখন বই টই যেগুলো যেভাবে বার হয়েছে তার ভিতর থেকে আমি অন্তত এগুলোতে টপসে দিয়ে দিই, তারপর দেখি যদি আইসিটির জন্য আলাদা করে সময় ম্যানেজ করতে পারি, আগে এগুলোতে স্যার দিয়ে রাখি। হ্যাঁ বলো। স্যার আইসিটির জন্য মানে স্যার একটু হেল্প হতো যদি আপনি কোনো পেজ বা এরকম ক্লাসে যদি একটু খোঁজ আমার করে জানা নেই সাজেস্ট তো, দিতেন। এই জন্য অনলাইনে তো এমনি আমি ভয় পাই, তোমরা, আমি এখন কাকে আমার তো পরিচিত এরকম কেউ নাই, বা ওরকমটা জানাও নাই, ঠিক আছে? এখন কাকে রেখে কাকে বলবো, তখন কি হয়ে যাবে, এটা সমস্যা। তোমরা একটু আচ্ছা তো আমাদের আমাদের এগুলো শেষ হওয়ার পরে না হয় আপনি যদি একটু দেখতেন, হ্যাঁ, যদি মানে সময় থাকে, ওই জন্য বললাম, যদি মনে হয় যে ওদিকে সময় আমি করতে পারবো, তখন আমি দেখবো নি, হ্যাঁ, আলাদা করে। আচ্ছা স্যার। আচ্ছা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা প্যাট্রিয়টটা পড়বো। তো শীটটা যেহেতু দেওয়া আছে আগে থেকে, তোমরা একটু পুরোটা রিডিং দিয়ে নিবা, মনে থাকবে? হুম। আর কোনো সমস্যা থাকলে এটা আগামী ক্লাসে আমরা কথা বলবো নি। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।